আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছেন মাসুম ভাই, এবং আজকে আমাদের খুবই 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 স্পেশাল কিছু গেস্ট আমাদের এখানে উপস্থিত আছেন, এবং যাদেরকে আপনারা চেনেন এবং সবসময় যাদের কথা আপনারা বলেন এবং সবসময় আমাদেরকে ইমেইল করে যাদের আসার বা নিয়ে আসার অনুরোধ করেন। আমি বলতে চাই যে আজকে আমাদের এখানে উপস্থিত আছেন ডক্টর আলিফ, আমাদের এখানে আছেন আহমেদ বাবু, এবং আমাদের এখানে উপস্থিত আছেন ফারনান। এই তিনজন আমাদের সাথে আজকে আছেন, এবং অনেকদিন পর তিনজন একসাথে ইনফ্যাক্ট আমাদের এখানে স্টুডিওতে এসে হাজির হলেন। এবং তিনজনই ব্যস্ত মানুষ। এখন যখন শুরু করেছিলেন তখন আলিফ এবং ফারনানের যেরকম ব্যস্ততা কম ছিল, অতিথি কারা আছেন শুনলেন যদিও, এবং আরও দুজন অতিথি আছেন যারা ওয়েট করছেন। তো আমি আজকে একটু শুরুটা একটু অন্যভাবে করতে চাই। শুরুতে আজকে কোনো ইমেইল পড়বো না, যেহেতু আজকে আমাদের অতিথিরা আছেন। আমি ইমেলটা পরে পড়বো। আজকে সরাসরি চলে যাব আমাদের অতিথির কাছে। প্রথমে আমি ডক্টর আলিফের কাছে যাব তার ঘটনায়, এবং তারপরে বাবু ভাইয়ের কাছে, এবং তারপরে ফারনানের কাছে আসবো। সো চলুন শুরু করি আমাদের আজকের প্রথম ঘটনা ডক্টর আলিফকে দিয়ে। আসসালামু আলাইকুম লিসনার্স। ওয়ালাইকুম সালাম। রাসেল ভাই, আমি তো অবাক হয়ে গেলাম, বাবু ভাই শুরু করলো না, আমাকে দিয়ে স্টার্ট করালো। আমি তো এই প্রথম মনে হয় আসলে আগে আপনাকে ঘটনা শুনাই নাই। আমরা তিনজনই আপনাকে আজকে কোনো ঘটনা শুনাই নাই। আজকে শুরু হবেই একদম নিজেদের মতো আপনাকে কনসেন্ট্রেট করিয়ে। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমি যে ঘটনাটা আজকে শেয়ার করব সেটা হচ্ছে আমার এক পরিচিত বড় ভাইয়ের ঘটনা। তো এই ঘটনাটা ঘটে হচ্ছে তিনি যখন ছাত্র ছিলেন তখন। আচ্ছা। ঢাকার একটা ইউনিভার্সিটি, স্বনামধন্য ইউনিভার্সিটিতে তিনি পড়তেন তখন। তো তখন সাল হবে 1999 বা 2000। এটা তার পড়াশোনার লাইফের মাঝামাঝি অবস্থায়। আচ্ছা। তো তার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, তারই রুমমেট, তার সাথে একই এলাকার মানুষ। তো তারা সব সময় পরীক্ষা শেষ হলে বা কোনো ধরনের অকেশন হলে একসাথেই গ্রামের বাড়ি ব্যাক করতেন। এবং গ্রামের বাড়ি ছিল পটুয়াখালীতে, আমি সরাসরি জেলার নাম উল্লেখ করে দিলাম। তো যেতে হচ্ছে সদরঘাট থেকে লঞ্চে করে। যোগাযোগ ব্যবস্থাটা তখন এত উন্নত ছিল না এখন যেরকম উন্নত। তো ওনারা দুইজন ওই দিন ছিল সেরকম প্ল্যান করে যে আমাদের যেদিন পরীক্ষা শেষ হবে সেদিন রাত্রে 8টার লঞ্চ উঠে যাব। তো সেরকমই প্ল্যান অনুযায়ী তারা এক্সাম দিয়ে শেষ করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে বিকালবেলা ওরকম আড্ডা দিতে তাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসের দিকে যায়। চা কফি খেয়ে ব্যাগ সাথে ছিল, একসাথে বেরিয়ে যাবে। এমন সময় তারা রওনা দিয়ে দেয় সন্ধ্যা 6টার পরেই, মাগরিবের পরপরই তারা রওনা দিয়ে দেয় সদরঘাটের উদ্দেশ্যে রিক্সা দিয়ে যাবে। তো রিক্সা দিয়ে যাওয়ার পথে পথিমধ্যে হঠাৎ করে খবর আসে এরকম যে, তখন আসলে মোবাইল ফোন ছিল না আর কি। তো হঠাৎ করে খবর আসে যে তাকে হলে ব্যাক করতে হবে। হলে তার জন্য ফোন এসছে, সামহাও একজন নক করে ফেলে তাকে। তো সে আবার হলে ব্যাক করে তার ফ্রেন্ডকে নিয়ে। আচ্ছা। হলে ব্যাক করার পর খবর জানতে পারে যে ওই ফ্রেন্ডের ফুফাতো বোন সহ যে একটা বাসে অ্যাক্সিডেন্ট হয়, 26 জনের মৃত্যু হয় মুখোমুখি সংঘর্ষে। আচ্ছা। এবং সেটা হচ্ছে আপনার ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে হয় অ্যাক্সিডেন্টটা 1999 সালে, এরকম বছরের মাঝামাঝি দিন। আচ্ছা। তো 26 জন প্রায় একসাথে মারা যায়, এবং ওনার ফুফাতো বোনের 2টা সন্তান ছিল, 2টা সন্তান সহ মারা যায়। আচ্ছা। তো আমার যে বড় ভাই পরিচিত, তার তো আর ওনাদের সাথে পরিচয় নাই, ওরকম পরিচয় নাই। তার ফ্রেন্ডের সাথে পরিচয়, পাশের গ্রামে থাকে, একসাথে যাওয়া আসা করে, তার বাসায় যায়, বাবা মাকে চেনে, কিন্তু এত ঘনিষ্ঠ সম্পর্ক নাই যে ওরই ওনার ফ্রেন্ডের আত্মীয় কেউ চিনবে। তো কিন্তু তার খারাপ লাগতে থাকে। তো বলে যে ঠিক আছে তুই যা, তুই বলতে থাকে যে আমি ময়মনসিংহে রওনা দিয়ে দেবো, এখনই আমাকে যেতে হবে। তো বলে ঠিক আছে তুই যা, আমি চলে যাচ্ছি, তো তুই পরে আয়। তো তিনি সদরঘাটে যায় এবং রাতের খাওয়া দাওয়া শেষ করে, শেষ মোমেন্টে যায়। তো রাতের খাওয়া দাওয়া কোনো মতে খেয়ে লঞ্চে উঠে যায়। তো লঞ্চে ওঠার পরে এখন যেরকম এত বড় বড় লঞ্চ ছিল, তখন অত বড় বড় লঞ্চ ছিল না। তো লঞ্চের ভিতরে একটা সে এরকম ডেকের মধ্যেই যেতে থাকে। তো প্রতিমধ্যে রাত্রে 11টার দিকে লঞ্চের কর্নারে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে আশেপাশের দৃশ্য দেখছিল, আর বারবার চিন্তা করছিল 26 জন মারা গেছে, একটা মানুষের একটা ফ্যামিলি থেকে 3 জন চলে গেল, একই ফ্যামিলিতে একটা মহিলা, তার 2টা বাচ্চা একসাথে চলে গেল। যে লোকটা নিজের লোক গেছে তার কি অবস্থা, সেরকম চিন্তা করতে করতে হঠাৎ করে একটা মহিলা তার পাশে আসলো। মহিলাটার গঠন এরকম যে, ওনার নাম তহিদ, রাসেল ভাই, একটা কথা বলছি। আচ্ছা। তো মহিলাটা এরকম একটু লম্বাটে,
বয়স কি 70-75 হবে। প্রথমে কিছু বলে না, কিন্তু 10 মিনিটের মতো পাশে দাঁড়ায় থাকে। এরপরে একটা সময় বলে যে কি ব্যাপার, 26 জনের মৃত্যু কি খুব বেশি পড়াচ্ছে? হুম হুম। আমি খুব গুছাই বললাম, এটা ওনাদের আঞ্চলিক ভাষায় বলতে থাকে, তাদের মতো করে তারা বলেছিলেন। হ্যাঁ, এবং ভাষাটা এরকম যে খুবই অস্পষ্ট, কিন্তু বোঝা যায় আচ্ছা। যে কি 26 জনের মৃত্যু কি এখনো ভাবাচ্ছে। তো উনি খুব অবাক হয়ে যায়, আমি কি চিন্তা করতেছি বা আমার কি ঘটনা ঘটলো বা আমি চিন্তা করতেছি, সেটা উনি কিভাবে জানলো। হুম হুম। উনি সাথে সাথে প্রশ্ন করলো, আপনি কিভাবে জানলেন? আচ্ছা। বলে কি, তোকে একটা অ্যাডভাইস দেই, তুই যে শুয়ে পড়, তুই যত ঘুমাবি তত ভুলবি। হুম। তুই যদি ঘুমাই যাস তোর এটা আর মনে থাকবে না, যদি বারবার চিন্তা করলে তোর এটা পড়াবে। তো এইটার উনি তেমন একটা খেয়াল করে না, এবং প্রচণ্ড বিরক্তই হয় যে একটা আননোন মানুষ তার সাথে এসে কথা বলছে। তো সে ডেকে যে একটা সময় ওখানে না থেকে ডেকে যে বসে থাকে, একটা সময় ঘুম তন্দ্রা চলে আসে। আচ্ছা। তো যখন তার মানে নর্মালি চিন্তা ভাবনা থাকে এরকম যে লঞ্চ যে দেরিতে পৌঁছাবে, ফজরের আজান টাজান পড়ে যাবে, সকাল সকাল থাকবে, ওই সময় ওনাদের আবার ঘাট থেকে নৌকা দিয়ে আরেকটা জায়গায় আরেকটা পারে যেতে হয় হুম হুম। তাদের ওখান থেকে। তো ওই দিন আবার মানে ফরচুনেটলি লঞ্চ খুব তাড়াতাড়ি পৌঁছায় যায়। পৌঁছাতে মনে করেন এরকম যে 3টা-4টা, রাত 3টা-4টা, তখনও ফজরের আজান দেয় নাই বা দিবে ভাব, এবং সকালের আভাটা আসে নাই। হুম। লঞ্চ থেকে নামার পরে তার যে জিনিসটা ডাউট ছিল যে এত আগে নেমে গেলাম, এখন তো কোনো নৌকা পাবো না, হুম। তাহলে আমাকে এখানেই ওয়েট করতে হবে সামহাও। আর লোকজন তো তাদের এলাকায় মানে কিছু নামছেই, যেহেতু ওই পাশে যাবে, নদীর ওই পারে যাবে, সে মোটামুটি কনফার্ম যে তার সাথে কয়েকজন লোকও যাবে। আর তাই হলো যে আসলে কয়েকজন লোক নামার পরে দেখলো যে ঘাটে আসার পরে দেখলো যে অনেকগুলা লঞ্চ, মানে অনেকগুলা নৌকা, মানে এটাও ভাগ্যর ভালো যে ওনার অনেকগুলা নৌকা সামনে ছিল। তো একটা নৌকা, এতগুলো নৌকা থাকা সত্ত্বেও সবাই একটার দিকেই যাচ্ছে। তো উনি উঠে গেল, একটার মধ্যে উঠে গেল, ওনার রাস্তার মানে নদীর ওই পারে নিয়ে যাবে। আচ্ছা। তো নদীর মাছ বরাবর আসার পর থেকে তার মাথা ব্যথা করতে থাকে হঠাৎ করে। মাথা ব্যথা করতে হঠাৎ করে আপনার রক্ত বমি শুরু হয়ে যায়। নদীর মাঝখানে রাসেল ভাই, রাত্রেবেলা রক্ত বমি হচ্ছে, নাক দিয়ে রক্ত পড়ছে। আলো বলতে শুধুমাত্র টর্চ, ব্যাগ থেকে টর্চ বের করে দেখছে রক্ত। এখন তো মোবাইল ফোনের আলো তো দেখা যায় সবকিছু, তা তো অনেকগুলো ছিল না। তো খালি ছোট্ট একটা কুপি ছিল, এবং সবাই এগিয়ে আসে হেল্পে, যে রক্ত পড়ছে কেন। আর এই রক্তটা আনস্টপেবল, খুব বেশি করেই পড়ছিল নাক দিয়ে রক্ত, এবং হঠাৎ করে এরকম রক্ত পড়বে এমনও না যে রোদে হাঁটছে বা তার আগে এরকম হয়েছে। অনেকে রোদে হাঁটলে রক্ত পড়ে নাক দিয়ে বা কান দিয়ে বা চোখ দিয়ে। তো ওনার নাক কান দুই দিক দিয়ে রক্ত পড়ছে, এবং প্রচণ্ড রক্ত পড়ছে। আচ্ছা। অনেকে ধরে রাখতে পারতেছে না এত রক্ত। তো কোনো মধ্যে নদী পার করে বাড়ির দিকে যায়। হুম। তো একটা সময় চিন্তা করছিল যে ব্যাক করে শহরের দিকে যাবে কিনা বা কিছু একটা, কিন্তু না, এরকম না করে তারা বাড়ির দিকে যায়। একটা পর্যায়ে রাস্তায় হাঁটতে হাঁটতে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। আচ্ছা। তো তার ওই যে মাথা ব্যথাটা কন্টিনিউয়াসলি হতে থাকে। হঠাৎ করে রাস্তার মধ্যে বসে পড়ে, আর মুভ করতে পারে না। এবং ভাগ্য ভালো ওই সময় এই যে একটা লোক তার সাথে ছিল, সে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। আচ্ছা। এটা আমার ঘটনার অর্ধেক। এটা অর্ধেক। আচ্ছা। তো মোটামুটি সে ওই দিনটা পার করে। দিনটা পার করার কারণে মানে কোনো মতে পার করে যায়, কিন্তু তার মনেতে থাকে ওই মহিলার কথাটা বারবার, যে যিনি তাকে তার মনের কথাটা বুঝে গেছিল। এটা তাকে বারবার পোড়াতো। তো বাড়িতে যেদিন পৌঁছায় তার পরের দিন থেকে তিনি তার রুমের মধ্যে থেকে হঠাৎ করে বাইরের মধ্যে ওই মহিলার আভা দেখতে পায় কন্টিনিউয়াসলি। তার প্ল্যান ছিল 2-3 দিন থাকার, তার এরকম মনেতে থাকে যে না, ঢাকায় চলে যাবো, আর ভালো লাগতেছে না এখানে। তো তার মা খুব জোরাজোরি করে, না তুমি থেকে যাও, ছুটিতে আসছো, 5-7 দিন থাকো, তারপরে যাও। সেদিন প্রচণ্ড বৃষ্টি, এবং বৃষ্টির মধ্যে তার রুমের মধ্যে হঠাৎ করে ঘুম ভাঙে রাতের বেলা ঘুম ভাঙানোর পরে আপনার লাইট জ্বালাবে, রুমের লাইট জ্বালাবে। রুমের লাইট বলতে কি, মানে ওই জায়গায় ইলেকট্রিসিটি তখন নতুন গেছে তাদের এলাকায়। তো বাতি জ্বালাতে হঠাৎ করে পিছলায় পড়লো মনে হয় যে তার পাড়া পড়েছে কিছুর উপরে, এমন কিছুর উপরে যেটা আনএক্সপেক্টেড। তার রুমের ভিতরে এক চিৎকার কি জন্য তিনি দেখলেন যে তার যখন ঘুমটা মানে চোখটা মানে তার যখন ইয়াটা সেন্স টাইপের আসলো যে আমি কিসের উপরে পাড়া দিলাম, মাথার উপরে পাড়া দিল, এবং চারিপাশে তার অনেকগুলো অসংখ্য মাথা, তার চারিপাশে মাথা পড়ে আছে। তিনি এক চিৎকার দিল, আম্মা আমার রুমে আসো তাড়াতাড়ি। তখন রাতে 1-1:30 বাজে।
আলোতে যতটুকু আলোতে দেখা যায়, তার মা এসে লাইট জ্বালায় দেখে যে কি ব্যাপার তুমি পড়ে আসো কেন, বলে আমি পিছলায় পড়ে গেছি, আমি আর হাঁটতে পারতেছি না। তারপরে তার মাকে বলে যে আমি এরকম দেখলাম, বলে এগুলি তোমার সব ভুল ধারণা, এগুলি তুমি বাদ দাও, তুমি এইসব চিন্তা ভাবনা করো, তুমি বাসায় থেকে যাও, পরে যাও ইউনিভার্সিটিতে। সে আরেকদিন থাকে। ঠিক পরবর্তী দিনের ঘটনা, সেদিন রাতের বেলা তার ছাদের মধ্যে তিনি মানে পরের দিন রাতের বেলা সন্ধ্যার দিকে ছাদের মধ্যে হাঁটতেছে। হাঁটতে একটা সময় চিন্তা করে অভ্যাস সিগারেট খাওয়া, সিগারেট খেয়ে রাতের মধ্যে ছাদের মধ্যে হাঁটতেছে। হঠাৎ করে তার মা আসে ছাদের উপরে। তার মা এসে তাকে বলে যে তুমি ছাদের মধ্যে কি করো। তার মা কখনো কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করে না তাকে, তুমি ছাদের মধ্যে কি করো। বলে মা আমি হাঁটতেছি। বলে তুমি যাও, আমি পরে আসবো, একটু পরে আসবো, ভালো লাগতেছে না। বলে যে তুমি যেটা চিন্তা করতেছো কিন্তু ভালো চিন্তা না। এটা বলে তার সাথে সাথে তার মা একটা ধাক্কা দেয় তাকে, বুকের মধ্যে দুইটা হাত দিয়ে ধাক্কা দেয়, একদম কর্নারে নিয়ে নিচে পড়ে যায় সে 2 তলা থেকে। এবং তার হাঁটুর মাঝখানটা পুরাটা গুঁড়া হয়ে যায়, মানে হাঁটুর হাড়টা বোনটা পুরো ব্রেক হয়ে যায়, ভেঙে যায়। হসপিটালে নেওয়ার পরে ডাক্তার বলে যে এটা ঠিক হতে অনেকদিন সময় লাগবে এবং হাঁটতে সে প্রপারলি পারবে না আর। তো জিনিসটা পড়াতে থাকে যে নিজের মা কিভাবে তাকে ধাক্কা দেয়, আর তার সাথে এরকম জিনিস কেন করতেছে। তো সবাই এতক্ষণ চিন্তা করলেন ওই 26টা লাশ, সবাই এটা চিন্তা করতেছে। আমি 100% শিওর যে 26টা লাশ, নাক দিয়ে হঠাৎ করে রক্ত, বারবার একই জিনিস চিন্তা, এটা কেন আসছে। পরবর্তী সময় তার বাবা এই জিনিসটা জানতে পারে এবং বুঝতে পারে, এবং এটা তাকে একজন তাকে ইনফর্ম করে এরকম ভাবে যে তিনি যে এতদিন যেগুলি মানে দেখলো, এটা তার ফ্রেন্ডের কারণে হয়েছে, খুব ঘনিষ্ঠ ফ্রেন্ডের কারণে হয়েছে। তার ফ্রেন্ড চায় না সে ক্লাসে প্রপারলি পড়াশোনা করুক, তার ফ্রেন্ড চায় না সে প্রপারলি উঠুক, এবং যেটা চেয়েছে সেটা সে পেরেছে। 1 বছরের জন্য সাকসেসফুলি তাকে বাসায় বসিয়ে দিল। এবং 26 জন যে মারা গেছে এগুলি সব ভুয়া কথা, এরকম কিছুই ছিল না। এটা জাস্ট তাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য ছিল। একটা পর্যায়ে ডিস্ট্র্যাক্টে সে সফল হয়েছে এবং 1.5 বছরের জন্য বাসায় বসিয়ে দিয়েছে। এবং তার ফ্রেন্ড চাচ্ছিল না সে পড়াশোনা কন্টিনিউ করুক। পরে জানতে পারলো সেই ফ্রেন্ডটার সাথে সেই ফ্রেন্ডটা প্রায় 16টা খারাপ জিন পালে তার। ও মাই গড। এবং সে এরকম অনেকের ক্ষতি করেন। আচ্ছা। এবং ক্ষতি করে চলেছেন। তো পরবর্তী সময় সে আর ওই ফ্রেন্ডের সাথে যোগাযোগ না করে ইউনিভার্সিটিতে ছেড়ে দেয়। অনেকদিন পড়াশোনা না করেছিল। অনেক পরে 2008-এর দিকে তার পড়াশোনা শেষ করে, অথচ তার 2001-এ পড়াশোনা করা শেষ হয়ে যাওয়ার কথা। এটা ছিল ঘটনা রাসেল ভাই। কিন্তু এটা রিভিল হওয়ার পরে ওই ফ্রেন্ডকে অনেক খোঁজার চেষ্টা করে যে এই জিনিসটা, তো ওই যে লোক তাকে রেফারেন্স করে দিয়েছিল যে তোমার ঘনিষ্ঠ একটা বন্ধু করেছে, কিন্তু ওইটা আপনি কিভাবে বুঝলেন এটা ওই ফ্রেন্ড? তার আর কোনো ফ্রেন্ড নাই তার সম্বন্ধে এতকে ভালো করে জানতো। আর ওই দিন ওই ফ্রেন্ডের ওই পটুয়াখালী না যাওয়ার কোনো কারণই নেই। হঠাৎ করে জিনিসটা দেখালো যে তার আত্মীয় মারা গেছে, কিন্তু এরকম কোনো ঘটনা পরে আর জানতে পারে নাই যে আসলে এরকম কেউ মারা গেছে কিনা। জানলে তো অবশ্যই খবরে আসতো, পেপারে আসতো। ভেরি ট্রু। তো সেটা ধরে নিয়েছে এটা তার ওই ফ্রেন্ডের ঘটনা, এবং ওই ফ্রেন্ড তার উপর এই জেলাসি থেকে এই জিনিসটা, এই কাজটা করেছে। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা চলে যাব বাবু ভাইয়ের কাছে এখন। চলে যাই বাবু ভাইয়ের ঘটনায়। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, হ্যালো টু এভরিওয়ান। অনেকদিন পরে আসলাম। রাসেল ভাই, যে কাহিনীটা বলবো এটা হচ্ছে নাজিমউদ্দিন সাব্বির নামে একজন চিটাগাংয়ের বদ্দারহাট থেকে পাঠিয়েছেন স্টোভটা। ও পাঠিয়েছেন আমাদের এক ছোট ভাইয়ের মাধ্যমে, নাম হচ্ছে নয়ন হোসেন হাবিব। সো সেই মেল করেছে আমাকে কাহিনীটা। বাট কাহিনীটা হচ্ছে সাব্বিরের। আচ্ছা। তো এই সাব্বির ওর মতো লিখেছে, আমি আমার মতো করে বলছি। ওকে। সাব্বির তখন মনে হয় কলেজে পড়ে বা সামথিং। এই সময় ও বাসায় যখন আড্ডা দিত তার থেকে বেশি পছন্দ করতো মুভি দেখতে। বাট তার বাসায় কোনো কম্পিউটার বা ডিভাইস ছিল না যেখানে সে মুভি দেখতে পারতো। তো ওর ফ্রেন্ডের বাসায় যেত সাইফাই এবং হরর এইসব মুভি দেখার জন্য। সো মুভি দেখার সময়টা রাসেল ভাই বেশিরভাগই হতো রাতের বেলায়, 8টা-9টার পরে, মানে এই সব কাজ সেরে পড়াশোনা সেরে তারপরে যেত। সো যথারীতি যাওয়ার সময় একদিন সে এরকম বাসায় বলে যায় যে আমি আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি মুভি দেখতে, আমার ফিরতে একটু রাত হতে পারে। তো চলে যায় বন্ধুর বাসায়। বন্ধুর বাসা কয়েক মাইলের ভেতরে আর কি। তো ওখানে যখন যায় রাতের বেলা, যাওয়ার পরে বন্ধুর বাসায় মুভি দেখে, এর মধ্যে তার মানে অনেক টাইম পার হয়ে যায়।
তো এক সময় তার বন্ধুর মা তাহাজ্জুদের নামাজ পড়ে এসে বলে যে বাবা এখন তো রাত হয়ে গেছে, রাত 3টা বাজে, তোমরা আর কতক্ষণ মুভি দেখবা? তো বন্ধু মুভি দেখা শেষ, ও বলে যে আমি চলে যাই। তো ফ্রেন্ডের মা অনেক রিকোয়েস্ট করে যে বাবা রাত হয়েছে, এখন রাতে তুমি বের হো না, রাত 3টা বাজে এসে। তো বলে না আন্টি আমার বাসা তো কাছেই, আমি চলে যেতে পারবো। তো অনেক রিকোয়েস্ট করার পর ওই আন্টি বলে যে আচ্ছা ঠিক আছে যাও। তো যখন বের হয়ে রাস্তায় বেরোছে, দেখে যে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, মানে রাস্তার মধ্যে সব, বাড়িতেও কোনো দারোয়ান নাই, কিচ্ছু নাই, ফাঁকা রাস্তা। শীতকাল ছিল, বলে যে হেঁটে হেঁটে আসতেছি এবং আমার পায়ের শব্দ নিজেই শুনতে পাচ্ছি, এরকম একটা অবস্থা। কেমন জানি একটু গা ছমছম করা একটা পরিবেশ। তো ওই বাসার থেকে ওর বাসায় ফিরতে হলে আপনার এরকম বেশ খানিকটা যাওয়ার পরে একটা 3 রাস্তার মোড় পড়ে গেছে। 3 রাস্তার মোড় মানে 2 পাশে চলে গেছে এবং তারপরে যে ফাঁকা রাস্তাটা চলে গেছে, এবং ঠিক 3 রাস্তার পর থেকে শুরু হয়েছে বিলের রাস্তা, 2 পাশে বিল আছে ছোট। তো ও ওইখানে এসে এবং ওই 3 রাস্তার মোড়ে যখন আসে, ওই জায়গাটা দেখে বেশ অন্ধকার, অন্ধকার টাইপের, এবং মানে শুধু চাঁদের আলো আছে এরকম একটা অবস্থা। তো ও হেঁটে যায়, বিলের কাছে গেলেই নাকি কেমন একটা গা শিরশির অনুভূতি আসে। এবং যারা বিলের পাশ দিয়ে হাঁটাচলা করছেন রাত্রেবেলা, দেখবেন একটা মাছের আষ্টে টাইপের একটা গন্ধ চারিপাশে এরকম পাওয়া যায়। তো সেরকম একটা পরিবেশ বিলের আশেপাশে। তো ওদিক দিয়েও যাচ্ছে, এবং যখন অনেকটা চলে আসছে, পিছনে অনেক দূরে হালকা আলো দেখা যাচ্ছে এবং 2 পাশে অন্ধকার, জাস্ট আকাশের হালকা আলো আছে। এরকম সময় থেকে দূরে সাদা কিছু একটা দেখা যাচ্ছে, লাইক জিনিসটা যেটা আছে সেটা সাদা একটা কুণ্ডুলির মতো। তো যখন আস্তে আস্তে একটু থমকে যায়, সাদা জিনিস হঠাৎ করে অন্ধকারে দেখলে কোনো জনমানবহীন জায়গায় কিন্তু আমরা একটু অস্বস্তি ফিল করি। তো ও একটু অস্বস্তি ফিল করে একটু করে আগে। তো যখন কাছাকাছি এগিয়ে যায়, যে দেখে কি যে এটা একটা ঘোড়া, মানে বোঝা যাচ্ছে একটা ঘোড়া। আচ্ছা। কিন্তু ঘোড়ার গলার মধ্যে কোনো মানে নাই, মানে লাগাম টাগাম কিছু লাগানো নেই, জাস্ট ফ্রি মানে বসে আছে ঘোড়াটা, মুখটা পেটের কাছে লাগিয়ে দিয়ে। তো প্রথম একটু থমকে, যে পরে চিন্তা করে না এই এলাকায় একজন লোক আছে যিনি ঘোড়া পালে, তার 2টা ঘোড়া আছে, একটা বাদামি একটা সাদা, এবং সে এটা বিভিন্ন কাজে ভাড়া দেয়, লাইক সার্কাস অ্যান্ড বিভিন্ন জিনিসে বা মানুষের বিয়েতে মাল টানার জন্য এসব। তো সে এটা দেখে সে চিন্তা করে এটা মনে ওই ঘোড়াই। তো আস্তে আস্তে হেঁটে পাশ থেকে চলে যায়। তো ঘোড়ার পাশ থেকে পাশ করার সময় কেমন জানি ওর একটা গা শিমশিম করা একটা অনুভূতি হয়। তো এইভাবে করে বাসায় এসে ওই দিন বাসায় চলে যায় এবং যথারীতি তার মতো সে ঘুমায় যায়। সেকেন্ড টাইমেও আরেকদিন ওর মুভি দেখতে যায় একই জায়গায়, ও এসে দেখে ওরকমই সাদা। তো মনে করে ঘোড়াটা, কিন্তু যখন কাছে আসে তখন দেখে ওইটা একটা গরু বা ষাঁড় আর কি, মানে সে তখনও চিন্তা করে যে হতে পারে কারো গরু, এবং 2টি সাদা কালারের। তো ওইটাকেও সে গায়ে মাখে না, সে আস্তে আস্তে চলে যায়। এবং 3য় দিন যখন মুভি দেখে ব্যাক করতেছে একই রাস্তায়, কাছাকাছি দেখে একটা সাপ, এবং সাপটা হচ্ছে নর্মাল কোনো সাপ না, বেশ উজ্জ্বল বর্ণের সাপ, মানে যেটাকে দেখে মানে অন্ধকারে মানে রাতের আকাশের আলোতেও মনে হচ্ছে যে লাইক হলদেটে টাইপের একটা সাপ। এবং সাপটা লাইক ডিফারেন্ট, মানে যে কাটা লেজগুলো মাছের মতো এরকম। আমি জানি যে এরকম লেজ মাছের মতো দাঁড়ার সাপের নাকি এরকম থাকে। ও তাই? হ্যাঁ, আমার চোখে দেখা, পার্বত্য চট্টগ্রামে দেখেছি। তো মানুষ আমাকে বলছে এটা দাঁড়ার সাপ, হ্যাঁ, বাট ও যেটা বলছে ওর বর্ণনায় বলছে মাছের মতো লেজ ছিল এবং সাপটার গায়ে কাটা ছিল পিছনে, জাস্ট লাইক মাছের মতো। এবং ওইখানে সে খুব ভয় পায়, ভয় পেয়েও সে সাপটাকে এড়ায় কিন্তু চলে যায়। অ্যান্ড 4th টাইম যখন আসে বন্ধুর বাসার থেকে আরেক দিন এরকমই রাতে, তখন এসে দেখে একটা আগুনের গোলা, লাইক এ বল, জিনিসটা অনেকটা ফুটবলের মতো, কিন্তু ফুটবলটা যদি আগুন ধরায় দেয় কেউ, এইটা ওই পানির পাশে ভেসে আছে। এবং এইবারও প্রচণ্ড ভয় পেয়ে সে খুব মানে অনেক কষ্টে চিন্তা করে যে একবার যেটাকে পাশ কাটিয়ে যাবো নাকি আবার ফেরত চলে যাবো। তো এটা চিন্তা করে সে কুলকিনারা না পেয়ে শেষ পর্যন্ত চোখ বন্ধ করে দৌড় দেয়। আচ্ছা। এবং সে দৌড় দিয়ে যেতে একটা দোকানের সামনে যেয়ে দাঁড়ায়। সেখানে দেখে যে একটা লোক আপনার দেখে মানে শব্দ পায় যে একটা লোক কিছু একটা করতেছে মানুষের মতো। তো যে তাকায় দেখে যে একজন লোক অন্ধকারের মধ্যেই ওখানে বসে জাল বুনতেছে, মাছের জাল। তো সে ওকে দেখে বলে যে যা দেখছিস বাসায় চলে যা। হ্যাঁ, তো এটা শুনে সে আরো ভয় পায়, বাসায় দৌড় দিয়ে চলে যায়। আচ্ছা। এবং সে কিছুদিনের জন্য ওই বন্ধুর বাসায় যাওয়া ছেড়ে দেয়। তো যায় না। তো সে এরপরে বেশ কিছুদিন পার হয়ে গেছে এর মধ্যে ওদের এক বড় ভাই ওদের বাসায় ভাড়া থাকতে এক সময় সে গ্রামে, ওই দিকের গ্রামে তাকে দাওয়াত দেয় যে তাদের বাসায় একটা মাজার আছে, ওখানে একটা ওরস হয়, সে ওরসে যাওয়ার জন্য। আচ্ছা। তো সে ওই দিন ওই ওরসে যায়। ওখানে ওরসে যাওয়ার পরে ওই বাসাতে যায়, যে মাজার জিয়ারত করে, নামাজ পড়ে, হ্যাঁ, নামাজ পড়ে জিয়ারত করে ঘোরাফেরা করে সে ওই দিন বাসায় চলে আসে। বাসায় চলে এসে রাতে যখন ফ্রেশ হয়ে বাসায় ঘুমাতে যায়,
তো প্রায় ঘুম চলে আসে, এপাশ ওপাশ করতেছে, হঠাৎ করে দেখে যে ওর রুমের যে দরজাটা এটা কেমন খটখট 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 করে কাঁপতেছে। ইটস লাইক যদি ভূমিকম্প হয় যেরকম ভাবে কাঁপে ওরকম কাঁপতেছে, খটখট খটখট শব্দ হচ্ছে। তো ও মানে বেশ মানে যেরকম কি ভূমিকম্প হচ্ছে বা সামথিং। এই সময় সে দেখে যে দরজার মধ্যে দিয়ে মনে হচ্ছে যে একটা অবয়ব লাইক হ্যাফ ভিতরে ঢুকেছে হ্যাফ বাইরে, এরকম ভাবে একটা মূর্তির মতো, আচ্ছা, লাইক মনে হচ্ছে দরজা থেকে ভেসে আসতেছে, লাইক দরজাটাকে ক্রস করে। এবং যখন চেহারাটা ক্রস করে আসে তখন ও চিন্তা করে দেখতে পায় যে ওদের মতোই ওদের এক ছোট ভাই আছে তার মতোই চেহারা, কিন্তু তার চোখটা জল করতেছে। চোখটা হাতটা মনে হচ্ছে যে হাত এবং চোল পুরো ব্রাইট, এবং ওইটা দরজা ভেদ করে ওর কাছে চলে আসে। ও ভয় একদম মানে আপনার স্থবির হয়ে যায়। তো এরকম সময় ওই জিনিসটা এসে নাকি ওর গায়ের মধ্যে হাত দিতে চায়, আচ্ছা, এবং ও এর আগে দোয়া পড়ার চেষ্টা করতেছিল, পারে নাই। বাট যখন নাকি একদম কাছে এসে ওকে স্পর্শ করতে গেছে ও চিৎকার করে উঠছে, করে পা দিয়ে ঝাড়া মারছে ওইটাকে, এবং তখন দেখছে ওইটা ভ্যানিশ হয়ে গেছে, ওইটা নাই। তো ওই জিনিসটা নিয়ে প্রচন্ড ভয় পায়, রাতের বেলা খুব মানে অবস্থা খারাপ থাকে, ঘুমাইতে পারে না। সকালেও যে বন্ধুদেরকে ডেকে বলে যে আমি তোমার বাসার থেকে আসার সময় আমি তো প্রবলেমে আছি, এরকম দেখছি যে তোমার বাসার পাশ দিয়ে যখন আসি এরকম গরু দেখছি। তো ফ্রেন্ড ওর সাথে মজা করে, বলে তুমি যে সময় কথা বলতেছো তার 1 বছর আগেই ওই লোকের যে ঘোড়া সেটা বৃষ্টিতে সারা রাত ভিজে মারা গেছে, ওইটা বাসায় নিতে পারে নাই সে, ওখানে ওই সময় ঝড় হয়েছিল না কি হয়েছিল, রাত্রেবেলা বৃষ্টিতে ভিজে ওইটার অসুখে মারা যায়। তো ওই ঘোড়া তোমার দেখতে পাওয়ার কথা না। তো বুঝে বন্ধুদের বলে লাভ নেই, সে একজন মানে এরকম টাইপের হুজুর টাইপের লোকের কাছে যায়, যে নাকি জিন পজেস করতে পারে, ওনার কাছে যায়, যে বলে যে আমি এরকম দেখছি। তো সেই যে হুজুর সে বলে যে আমার তো জিন পজিশনে আছে, আমি জিন ডাকবো এবং আমার মাধ্যমে জিন তোমার সাথে কথা বলবে, তুমি তার কাছ থেকে জানতে পারবা তোমার কি হয়েছে। তো অনেক ভয় পায় যে একটা মানুষের জিন পজিশন করবে। তো যথারীতি সেরকমই একটা পজিশন তৈরি করে, অন্ধকার ঘরের মধ্যে আগরবাতি জেলে ওকে নিয়ে। তো বলতেছে যে সেই সময় ভয়ে সে আরো স্থবির হয়ে গেছে, যে একটা জিনের ভয়ে সেখানে কোথায় আসলো। তা এক সময় নাকি ও যখন ভয় পাচ্ছে ও ভাবলে আমি কি ভুল করলাম নাকি, তখনই নাকি ওকে সালাম দিছে ওই লোক, ডিফারেন্ট কণ্ঠে পুরা, আচ্ছা, যে কোন একটা কণ্ঠে এরকম সালাম দিছে। তো ভয় পেয়ে যায়, তো ওয়ালাইকুম আসসালাম দিয়ে ও বলে কি আমাকে কেন ডাকছো, কি ব্যাপার? তো বলে যে আমি এরকম ভয় পাইছিলাম, এরকম ব্যাপার এবং এটা। তো তখন নাকি ওই হুজুর তাকে বলে যে তুমি প্রথমে যেটা দেখছিল, তুমি একজন পরেশগার মানুষ, তুমি নামাজ কালাম পড়ো, তোমাকে এরকম তোমার সাথে এগুলো অ্যাট্রাক্ট হয়ে আসছে, তোমাকে দেখে অ্যাট্রাক্ট হয়ে এরকম আসছে তোমার সাথে মিট করতে। এবং লাস্টের বার যেটা আসছিল সেটা হচ্ছে তুমি যখন মাজারে গেছিলে তোমার গায়ের আতরের গন্ধ শুনে তোমাকে ফলো করে আসছিল, বাট সে তোমার ক্ষতি করতে আসে নাই, বাট তুমি তাকে যে পা দিয়ে লাথি দিয়ে এটা খারাপ করছো, তো এটা তোমার করা উচিত হয়নি। যাই হোক, তুমি যেভাবে মানে দোয়া দরুদ পড়ো, পরেশগার যেরকম আছে ওরকম করতে থাকো, ইনশাল্লাহ তোমার সমস্যা হবে না, এটা বলে নাকি চলে যায়। তো এরপর ওই হুজুরের সাথে কথা বলে প্রচন্ড ভয় পায়, এবং ও মনে করে যে যাক গেছে যেভাবে হোক, ভয় থাকে। তো বলছে যে এই পর্যন্তই এখানে শেষ হয়ে গেছে, ওর ঘটনার নাকি আরো কিছু আছে, বাট সেটা আমাকে লিখে পাঠায়নি। এতটুকু বলছে, এতটুকু আমি শেয়ার করলাম আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ, Thank you. থ্যাংক ইউ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ঘটনাটা আমি আপনাদের কাছে শেয়ার করব, সেই ঘটনাটা আমাকে বলেছেন আমির ভাই। তো তিনি আসলে নতুন চাকরি পাওয়ার পর তিনি আসলে ঢাকায় শিফট করেন। তো তিনি ঢাকার একটি পুরান ঢাকায় আর কি চাকরি পেয়েছেন। তো তিনি তার সেই জায়গাটার নামটা আমাকে বলেননি। তো চাকরি পাওয়ার পর তিনি আসলে তার বউকে নিয়ে তিনি ঢাকায় চলে যান, গ্রাম থেকে তিনি ঢাকায় চলে যান, এবং অনেক খোঁজাখুঁজির পর তিনি একটা বাসা খুব কম দামে পান। কিন্তু তিনি আসলে খুবই অবাক হয়েছিলেন যে এত কম দামে এই বাসাটা কেমনে সম্ভব, যেখানে দুইটি থাকার রুম এবং একটি ডাইনিং রুম মাত্র 5,000 টাকায়, যেখানে নর্মালি হলো 7 থেকে 10,000 টাকা হওয়ার কথা। কিন্তু সেখানে বাড়ির মালিক কোনো দামাদামি না করেই তিনি 5,000 টাকায় রাজি হয়ে বাড়িটি আমাদেরকে ভাড়া দেন।
তো আমির এখানে খুবই অবাক হয়ে যায়, হয়তোবা অনেক দিন থেকে ভাড়া হচ্ছিল না, যার কারণে হয়তোবা তারা এত কম দামে বাসাটি আমাদেরকে ভাড়া দিয়েছেন, তিনি এরকমটা ভাবেন। তো ঘটনাটা ঘটেছিল 2010 সালের দিক। তো আমির ভাই যথারীতি অফিস করতে থাকেন বলতে বেশি দিন না, তিনি উঠেছেন গোছগাছ করতে মোটামুটি 3 দিন সময় চলে যায়। তো এই 3 দিনে আসলে তিনি বাসাটায় খুবই মানে সিমচান নিরাপত্তা মানে দেখতেছিলেন, যে মানে ভুতুরে টাইপের হয় না, বাসাটা পরিষ্কার করতে গিয়ে অনেক হিমশিম খেতে হয় এই আমির ভাই এবং তার বউকে, কারণ এত পুরনো এবং এত মাকড়সা সবকিছু মানে অবস্থা আর কি খারাপ। তো যাই হোক, এটা ভেবে খুশি লাগতেছিল যে 5,000 টাকায় যেখানে 10,000 টাকার ফ্ল্যাট 5,000 টাকায় পাওয়া গিয়েছিল, তো মহা খুশির খবর তার কাছে, ফ্যামিলি নিয়ে থাকার জন্য, বিশেষ করে তার বউ এবং তিনি। তো ভালোই চলতেছিল প্রথম 3-4 দিন। তো তিনি একদিন মানে বিশেষ করে 4র্থ দিন থেকে ঠিক বা 5ম দিনে তিনি আসলে একটু লক্ষ্য করেন যে মানে বাসাটা কীরকম যেন একটু ভুতুরে টাইপের, বলতে হচ্ছে যদিও তারা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, তারপরেও তাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা মোটামুটি ভুতুরে টাইপেরই রয়ে গেছে। যদিও দেখতে পরিষ্কার, কিন্তু মানে আবহাওয়া, তারপর আলো, মানে লাইটগুলো এত মানে সুন্দর সুন্দর লাইট লাগানোর পরেও দেখা যায় যে বেশি আলোকিত না, বা আলোকিত হলেও কেন জানি একটা ভয়ের ভাব বাসাটায় আছে। তো তিনি আসলে অত ভয় পান নাই, যাই হোক। তো তিনি একদিন হলো তার বউয়ের নাম এখানে তিনি বলেছেন চৈতি। তো চৈতি ভাবি আসলে একদিন বলেন যে তিনি গরু মাংস খাবেন, তো আমির ভাইকে বলেন যে গরু মাংস নিয়ে আসতে। তো আমির ভাই হলো যেহেতু এলাকায় নতুন, তিনি জানেন না এখানে কোথায় গরু মাংস পাওয়া যায়, তো তিনি আসলে গরু মাংস নেওয়ার জন্য নিচে নামেন এবং খুঁজতে থাকেন আশেপাশে। তো তিনি আসলে বাসার থেকে কিছু দূরে আসতেই আসলে একটা দেখেন যে একটা টঙের মধ্যে বিভিন্ন মানে মাংস বিক্রি করতেছে, এবং লেখা যায় যে সাত্তার মাংস ঘর নামে আর কি লেখা। তো তিনি দেখতে পাচ্ছেন সেখানে একটি লোকটি দেখতে অনেক মানে বিটঘুটে, মানে বিশেষ করে তার মুখ ভর্তি বড় বড় বসন্তের দাগ, ঠিক আছে, তার কপালে একটা কাটা দাগ আছে, তারপরে তার বাবরির চুল, গলায় একটা চেন আছে, ঠিক আছে, হাতেও আবার 2 হাতে বালা, মানে বালার মতো আর কি, কালো কালো বালা, আর পরনে হচ্ছে সাদা লুঙ্গি, তারপরে তিনি স্যান্ডেল গঞ্জে পড়ে আছেন, আর মাংস কাটার কারণে তার মানে সারা শরীরে রক্তের ছিটা ফাটা দিয়ে একাকার। আর তিনি পান খাইতেছিলেন এবং পান খাওয়ার কারণে মুখটা লাল হয়ে রয়েছে। তো তেনাকে দেখলে খুবই ভয়ঙ্কর দেখায়। তো তিনি আসলে দোকানে এসে বললেন যে গরুর মাংস হবে। তো লোকটা বললো যে হ্যাঁ, গরুর মাংস হবে, খাসি মাংস হবে, মানুষের মাংস হবে, এই কথা বলে তিনি আসলে ফিক করে হেসে দিলেন। তো আমির ভাই আসলে কিছু না মনে করে বললেন যে তো ঠিক আছে, আমাকে হলো 1 কেজি গরুর মাংস দেন। তো লোকটি বললো যে একটু দাঁড়ান, আমি আপনাকে দিচ্ছি। তো আমির ভাই জিজ্ঞেস করলো যে দাঁড়াবো কেন, আপনি আমার গরুর মাংস দেন। তো ওই লোকটি বলতেছে যে আরে ভাই, আপনার মতো তো আরো কয়েকজন সিরিয়ালে আছে, তাদেরকে তো আগে দিতে হবে, তাই না? আগে তাদেরকে দেই, তারপর আপনাকে দেবো। তো আমির ভাই এখানে খুবই অবাক হলেন, কি ব্যাপার, আমি তো ফাঁকা দেখেই আসলাম, আবার সিরিয়াল করে আসলো। তিনি সাইড দিয়ে যখন তাকাবেন তখন দেখেন যে অলরেডি 3 জন লাইন ধরে তারা আসলে মাংসের জন্য দাঁড়িয়ে রয়েছে। এখানে তো আমির ভাই খুবই অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। যাই হোক, তিনি আসলে মনের ভুলে হয়তো ভাবছেন যে হয়তো লক্ষ্য করেন নাই। তো তিনি এইসব ভাবতে তো দেখা যায় যে সেই লোকটা অলরেডি মাংস কেটে তাকে বলতেছে নেন আপনার মাংস। তো তিনি যখন মাংসটা হাতে নিলেন এবং সাইডে যখন তাকালেন, দেখলেন যে 3 জনে উধাও, বলতে যারা এখন 3 জনের জন্য মাংস নেওয়ার জন্য লাইনে ছিল তারা অলরেডি মাংস নিয়ে চলে গেছে। আসলে আমির ভাই বুঝতে পারতেছিল না কি ব্যাপার, আমি কোন ধ্যানে আছি, আসলাম গরুর মাংস চাইলাম, সিরিয়াল আসছে, তারপরে বুঝতে পারলাম না, এখন আবার তারা চলে গিয়েছে তাও আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, তিনি আসলে কৌতূহলবশত আসলে ভাবতেছেন আর জিনিসটা নিয়ে চিন্তা করতেছেন যে এটা কীভাবে সম্ভব। আর পরে তিনি হলো সেই লোকটাকে টাকা দিয়ে তিনি হলো মাংস নিয়ে বাসায় চলে
আসতেছিলেন। তা আসার সময় তিনি আসলে চিন্তা করলেন যে পিছন দিকে তাকিয়ে দেখে আসলে লোকটা কি করতেছে। তো তিনি আসলে একটু আসার পর যখন পিছন দিকে তাকালেন, ঘাড় ঘুরিয়ে সেই মাংসের দোকানের লোকটার দিকে তাকালেন, যখন তিনি দেখলেন যে সেই লোকটা তারই দিকে তাকিয়েছে এবং তাকাইতে তাকাইতে তিনি আসলে সেখানে এক টুকরো মাংস তিনি মুখে পুরে দিলেন এবং মুখে পুরে দিয়ে চিবাচ্ছেন। এটা দেখে আমির ভাইয়ের সেই লেভেলের বমি পাইল যে কীভাবে সম্ভব একটা মানুষ কাঁচা মাংস কীভাবে চাবিয়ে চাবিয়ে খাইতেছে। তো তিনি আসলে সেদিকে আর না তাকিয়ে সরাসরি বাসায় চলে আসেন এবং বাসায় আসার পর তিনি ভাবিকে হলো সেই মাংসের টোপলাটা দেন এবং বলেন যে রান্না করার জন্য। তো ভাবি চলে গেল। তো তিনি আসলে দেখতেছেন যে প্রচুর ঘেমে যাচ্ছেন, যদিও বা অত গরম পড়তেছিল না, তারপর তিনি এগুলো বিভিন্ন বিষয় নিয়ে টেনশন করার কারণে মানে খুবই ঘামতেছেন। তো তিনি আসলে একটা ফ্যান ছেড়ে দিয়ে বসে থাকেন। তো বসে থাকার এক পর্যায়ে তার মনে হয়েছিল যে তিনি ঘুমের ঘরে আচ্ছন্ন হইতেছেন, এরকম একটা বিষয়। তো এরপরে দেখা যায় যে চৈতি ভাবি আসলে এবং বলল যে তুমি কি শরবত খাবা? তো আমির ভাই বললো যে হ্যাঁ নিয়ে আসো। পরে চৈতি ভাবি শরবত নিয়ে আসলে এবং আমির ভাই হাতে দিল। তো আমির ভাই যখন খেতে যাবে, খাওয়ার সময় তিনি দেখেন যে শরবতটা একদম রক্তের মতো লাল এবং সেই শরবতের মধ্যে একটা মানুষের চোখ যেন ভেসে ভেসে তাকাচ্ছে। তিনি এটা দেখে এত ভয় পান এবং এক আছাড় দিয়ে সেই বলতে হাত থেকে আর কি আছাড় দেয়া না, তো তার হাত থেকে আসলে গ্লাসটা পড়ে যায় এবং গ্লাসটা পড়ে টুকরো টুকরো হয়ে যায় এবং ফ্লোরটা রক্তে ভেসে যায়। এবং তিনি চৈতিভাবে বলেন যে কি ব্যাপার, তুমি আমাকে এটা কি খেতে দিয়েছো? রক্ত, মানুষের চোখ, কি সমস্যা? আমি অনেক ভয় পেয়েছি। তুমি মানে পরে তিনি দেখেন যে আসলে চৈতিভাবে কথা বলতেছে না। তিনি এত তাকে কথা বলার মানে ঝাঁকি দিচ্ছেন, কোনোভাবেই কথা বলতেছে না। এক সময় দেখা যায় যে সেই চৈতিভাবির মুখে হলো এক বিস্ময়কর হাসি, যেমনটা দেখেছিলেন সেই মাংস কাটা ঘরের মধ্যে সেই সাত্তার নামে যে মানুষটা যেভাবে তিনি তাকে দেখে হেসেছিলেন, ঠিক সেইভাবে তেমনটাই হাসি দিচ্ছেন তার বউ। তো তিনি আসলে খুবই ভয় পেয়ে যান সে হাসি থেকে এবং দূরে সরে যান এবং যেখানে কাজগুলো ভেঙে পড়েছিল সেখানে একটা কাজ নিজের অযত্নে তিনি হাতে নেন এবং নিজের হাত দিয়ে তার চোখের মধ্যে খোঁচা মারতেছেন বারবার। তো এখানে আমির ভাই আসলে নিজের মানে কোনো কন্ট্রোল নেই, মানে কোনো অদৃশ্য মনে হয় যে তার চোখগুলোকে আঘাত করতেছে। তো প্রচণ্ড চিৎকার করতেছে তিনি আঘাতের কারণে। তো এক সময় চৈতিভাবি রুমে আসে এবং রুমে আসিয়ে তাকে মানে আমির ভাইকে ঝাঁকি দেয় যে কি হয়েছে তুমি চিল্লাচিল্লি করতেছো কেন? পরে আমির ভাই আসলে বুঝতে পারে যে আসলে এতক্ষণ যিনি যা করতেছিলেন না সেটা আসলে তার মানে ওই ফ্যানের বাতাসে খাইতে খাইতে তিনি যে গায়ে হেলান দিয়ে শুয়েছিলেন, যার কারণে হয়তো একটা দুঃস্বপ্ন দেখতেছিলেন, তিনি বুঝতে পারেন। তো চৈতিভাবি আসলে তখন বলেন যে তুমিও বাইরে থেকে এসেছো, এই জন্য হয়তো অনেক গরম লাগতেছে, ক্লান্ত, তো তোমার জন্য কি আমি শরবত নিয়ে আসবো? তো যখনই শরবতের কথা শুনে আমির ভাই, তিনি তো চেয়ে যান, না কোনো শরবত নিয়ে আসতে হবে না। তো চৈতিভাবে বলেছে আচ্ছা ঠিক আছে, তো তোমাকে না আমি বললাম যে তুমি গরুর মাংস নিয়ে আসো, তুমি কেন জানি ছাগলের মাংস নিয়ে আসছো, ঘটনা কি? এখানে আমির ভাই তো খুবই অবাক হয়ে যায়, ছাগলের মাংস? আর আমি তো গরুর মাংস নিয়ে যাচ্ছি। পরে ভাবি বলেছে আরে না, তুমি ছাগলের মাংস নিয়ে আসছো, দেখে যাও। পরে হলো চৈতিভাবে হলো আমির ভাইকে নিয়ে যে দেখায় এবং দেখে যে আসলেই তিনি হলো গরুর মাংস নিয়ে আসেন নাই, নিয়ে আসছেন ছাগলের মাংস। এখানে আমির ভাই তো খুবই শক খেয়ে যান যে এটা কীভাবে সম্ভব, আমি নিয়ে আসলাম হচ্ছে গরুর মাংস আর এখন দেখতেছি এটা ছাগলের মাংস। যাই হোক, এই সব কিছু যেন আমির ভাইয়ের মাথার উপর দিয়ে খুবই একটা পেইন যাচ্ছে যে এটা কীভাবে সম্ভব, আমি যা কিছু করতেছি সব কিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এছাড়াও তারা সেদিন আসলে সেই মাংসটা রান্না করে খায় এবং খাওয়ার পরবর্তীতে রাতে আসলে তাদের সাথে এত ধরনের বাজে ধরনের ঘটনাগুলো ঘটে। বিশেষ করে তাদের সেই মনে হয় ফ্ল্যাটের কোনো এক জায়গায় কেউ কান্না করতেছে, মানে কেউ জিকির করতেছে বিড়বিড় করে, মানে তারা আসলে সারা রাতে সেদিন ঘুমাতে পারে নাই, মানে
বিশেষ করে সৌদি আরবের সাথে এই ধরনের সমস্যাগুলো খুব কম হয়েছে। সব থেকে বেশি সমস্যাগুলো হয়েছে আমির ভাইয়ের সাথে। তিনি বুঝতে পারেন যে এই বাসাটা আসলে কোনো সমস্যা আছে। তিনি যেদিন থেকে উঠেছেন সেদিন থেকে বাসাটা দেখতে ভুতুড়ে টাইপের বা এত আলোকিত করা রাখার পরও মানে নীরবতাটা যাচ্ছিল না। তো দেখা যায় যে তিনি বুঝতে পারেন যে এখানে আসার পর থেকে তিনি সবসময় চিন্তিত থাকেন এবং সমস্যাগুলো ফেস করতেছেন। তো তিনি যখন ক্লিয়ার বুঝতে পারেন যে যিনি যখন অফিসে যান বা বাইরে থাকেন তখন একদম মানে কোনো প্রেশার ছাড়া, তার মধ্যে কোনো অস্থিরতা নাই, কোনো কিছু নাই। আর যখনই তিনি বাসায় আসেন তখনই তার মানে অস্থিরতাগুলো শুরু হয়ে যায়। যেখানে আমরা হলো অফিস থেকে বাসায় গেলে আমাদের মনে একটা প্রশান্তি কাজ করে, আর আমির ভাইয়ের ক্ষেত্রে ঠিক উল্টা। তিনি যখন বাসায় আসেন তার কাছে অস্থিরতা শুরু হয় এবং বাইরে যখন থাকেন তখন তার কাছে শান্ত লাগে। তো তিনি স্পষ্টভাবে বুঝতে পারতেছিলেন যে এই সমস্যাটা আসলে বাসারই সমস্যা, যার কারণে আমি আসলে এই সমস্যাগুলো ফেস করতেছি। তো তিনি আসলে সেই বাড়ি এলাকাকে জানান এবং সেই বাসাটা ছেড়ে দেন। তিনি পরবর্তীতে নতুন বাসায় ওঠেন এবং সেখানে আসলে এই ধরনের সমস্যাগুলো আর হয়নি। তো আমির ভাই আসলে আমাকে এইভাবে ঘটনা শেয়ার করেছেন। আমি চেষ্টা করেছি আমির ভাইয়ের হয়ে যতটুকু সম্ভব তার মতো করেই ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করার। জানি না কতটুকু ভালো লেগেছে। যদি আমার এই ঘটনাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটি ঘটনা আমি আপনাদের মাঝে শেয়ার করব পরবর্তী এপিসোডে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি চলে যাচ্ছি আবারও ডক্টর আলিফের কাছে এবং আশা করছি যে তার দ্বিতীয় ঘটনাটা আপনাদের প্রথম ঘটনার মতোই অনেক 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 ভালো লাগবে। চলুন শুনি ঘটনাটি, আশা করছি এটাও অনেক বেশি আনন্দ পাবেন। থ্যাংক ইউ রাসেল ভাই। সরি, আমার ঠান্ডা লেগে আছে। আর যে ঘটনাটা দ্বিতীয় ঘটনাটা শেয়ার করবার আগে আমি আপনাকে আজকে শুরু থেকেই ঘটনা শুরু হয়ে যায় ভূতে ফেমে আসলে। সেটা হচ্ছে আপনার রুমে ঢোকার পরে আমরা বাবা রিলেটেড কথা বলছিলাম যে আমাদের প্যারেন্টসরা এখনো বাচ্চাই ভাবে। তো আমার নেক্সট ঘটনা বাবা রিলেটেড ঘটনা। আর এইটা বলবার আগে আমি আমার আগের ঘটনার একটা কথা একটু রিপিট করতে চাই। আমাদেরকে একজন জিজ্ঞেস করেছিলেন যে আমার ঘটনাটা তার ভালো লেগেছে, কিন্তু একসাথে একটা মানুষ কিভাবে 12টা বা 10টা জিন পালতে পারে। আমি একটু জাস্ট রিপ্লাই দিতে চাই যে আমি তো আর এই ঘটনাটার আদলে ওই মুহূর্তে ছিলাম না, কিন্তু আমার পরিচিত এমন একজন আছেন যিনি আসলে এরকম জিন দ্বারা আক্রান্ত, তারা কোনো মানুষই মানে সাধারণ মানুষই চায় না যে জিনকে তার পাপে পুষতে হবে বা পালতে হবে বা কিছু একটা। তারা অ্যাটাক করে বলেই তাদের মানে বাধ্যতা আর কি। তো যাকে দ্বিতীয় ঘটনায় যাচ্ছি। রাসেল ভাই, আপনার মনোযোগটা বেশি কাম্য আমার। হ্যাঁ, দ্বিতীয় ঘটনাটা হচ্ছে আমারই একজন রোগীর ঘটনা। আচ্ছা, তার বাবার ঘটনা। রোগী উনি আসলে একজন ইঞ্জিনিয়ার। উনি এখন বর্তমানে সৌদি আরব আছেন এবং সৌদি আরব থেকে রিসেন্টলি আমাকে ঘটনাটা শেয়ার করেছেন এবং আমাকে বাংলাদেশে থাকতেই শেয়ার করতে চেয়েছিলেন, কিন্তু সামহাও তিনি চাননি বা পারেননি। তো এখন যেহেতু শেয়ার করেছে খুব রিসেন্টলি, আমি সেই জন্যই রিসার্চ করেছি আমি আসবো। তো এই ঘটনাটা ঘটে হচ্ছে 2007 সালে এবং মার্চের 4 তারিখে। সেদিন সব দিনের মতো তিনি বাসা থেকে অফিসে যান। অফিসে যাওয়ার পরে হঠাৎ করে দুপুরবেলা ফোন আসে যে তুমি তাড়াতাড়ি একটা হাসপাতালে চলে আসো। ঘটনাটা এরকম যে হাসপাতালে চলে যাবে, কাহিনী কি, উনি যে দেখে ওনার বাবা হসপিটালের ইমার্জেন্সির বাইরে পড়ে, মানে উনি একটা লাশ ইমার্জেন্সির বাইরে পড়া দেখে। ওই লাশের পাশে তার ওয়াইফ বসে কাঁদছে। আমি একটু ঘটনার আগে যাই। যে ভাইটার স্টোরি বলছিলেন নাম তারেক ভাই, উনি নিশ্চয়ই ঘটনাটা শুনছেন। তার বাবা ছিলেন তার সাথে এবং তিনি ম্যারিড ছিল। তো তার ওয়াইফ ছিল, তার বাবা ছিল এবং তার একটা ছোট ছেলে ছিল ফ্যামিলিতে। তো তার বাবা তার রুমের মধ্যে সেদিন সকালবেলা নাস্তার জন্য, নর্মালি কি হয় ঘুম থেকে উঠে রাত্রে সকাল 9টার দিকে ওর বাবা সবসময় ড্রয়িং রুমে এসে পেপার পড়তেন। তো সেদিন আর কেউ আসছে না। তার ওয়াইফ, তিনি সকাল 8টার দিকেই বাসার থেকে বেরিয়ে যান অফিসের উদ্দেশ্যে, জ্যাম লাগে এই জন্য বেরিয়ে যেতে হয়। তো তার ওয়াইফ এমন সময় দেখে যে সকাল 10টা 10:30 বাজে, কী ব্যাপার এখনও বাবা আসছে না। তো তিনি নক করে তার শ্বশুরের রুমে। নক করার পরে দেখে যে রুমের ভিতরে কেউ নাই। আচ্ছা। তো রাতের বেলা তো তার সাথে একসাথেই ঘুমাতে গেল,
এবং রাতের বেলা ওই জায়গায় একসাথে গল্প করেছে ওই রুমে। বাবা নাই কেন, তো মনে করে ওয়াশরুমের দরজাটা লাগানো আছে, ভেতর থেকে সিটকেনি লাগানো, তো বোঝা যাচ্ছে যে ওয়াশরুমের ভেতরে তাহলে বাবা। তো উনি কয়েকবার মনে হচ্ছে আচ্ছা তো দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, তো ওয়াশরুমে আছে। তো অনেকবার নক করে, তো দেখে যে ভেতর থেকে কোনো রেসপন্স নাই। এরকম হয় মাঝে মাঝে, নক করলে রেসপন্স না করে কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়। কিন্তু আধা ঘন্টা হয়ে যাওয়ার পরও ওয়াশরুম থেকে তিনি আসছেন না। তিনি আবারও নক করে এবং নক করতে থাকে কন্টিনিউয়াসলি, অনেক জোরে জোরে নক করতে থাকে, কিন্তু কোনোভাবেই কোনো রেসপন্স আসলো না। আচ্ছা, তিনি নিচের থেকে আসলে ওনাদের বাসা দোতলা বাসার লোকেশনটা আমি বলছি না। তো আগের বাসা তো এরকম আমাদের যেমন এখন বাসার দরজার নবগুলো এরকম যে ঘুরালেই খুলে যায়, এটা সিটকিনি সিস্টেম, সবাই বুঝতে পারছো। আচ্ছা, তো নিচে থেকে ওনাদের বাসার যে দারোয়ান এবং ড্রাইভার আসে সে ভাঙার জন্য, ওই মুহূর্তে আবার ভাইয়াকে অফিসে গাড়ি নামিয়ে চলেও এসছে। তো ড্রাইভার সহ দরজা ভাঙে, ভেতরে ঢুকে দেখে তার বাবার মেঝেতে পড়া, মানে তারেক ভাইয়ের বাবা মেঝেতে পড়া, এবং ওই মুহূর্তে ওই অবস্থায় তাকে হসপিটালে নিয়ে আসা হয়। আর মেঝেতে যে পড়া ছিল মানে কড়া রক্ত, কালো রক্ত জমাট বেঁধে আছে মেঝের উপরে। তো সামহাও সে পড়ে গেছে বা কিছু একটা। তখন এই অবস্থায় এত কিছু চেক করার টাইম হয় নাই যে ওনার নিঃশ্বাস নিচ্ছে না, সাথে সাথে হসপিটালে নিয়ে গেছে। তো গাড়ির মধ্যে ওনাদের যে দারোয়ান উনি বলছিল যে আপা নিঃশ্বাস তো পাচ্ছি না। তখনই ফোন দেয়, তুমি তাড়াতাড়ি, আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো। ভাইয়া তখন হাসপাতালে এসে দেখে যে ইমার্জেন্সির বাইরে একটা লাশ পড়া এবং তার ওয়াইফ কাঁদছে। ততক্ষণে ডাক্তার ডিক্লেয়ার করেছে তার বাবা মারা গেছে। মারা গেছেন এরকম ভাবে যে তখনও ওনার বাবার মানে উনি বলছে যে আমি তো কাঁদলাম, আমি তো দেখে পাগল হয়ে যাচ্ছি, আমার বাবা আমার সামনে লাশ অবস্থায় আছে, আমি জাস্ট ওনার বুকের উপরেই মাথা রেখে কাঁদনা শুরু করলাম, দেখি বুকটার মধ্যে এখনো গরম, মানে খুব বেশিক্ষণ আগে যে মারা গেছে তাও না, বুকটা এখনো গরম। তো ডাক্তার বলল যে এই ঘটনাটা ঘটেছে সকালবেলা, ভোরবেলার দিকে 6টা-7টার দিকে, আর ওনার হার্ট অ্যাটাক হয়েছিল, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। আচ্ছা, তো এরকম জিনিসটা খুবই স্বাভাবিক, মেনে নিতে পারছেন না, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে মেনে নিতে হবে। মানুষ মারা যাবে, এটা তো সত্য কথা। তো তারা প্ল্যান করে প্রোগ্রাম করে বাসায় ডেড বডি নিয়ে আসে এবং আত্মীয় স্বজন একদম ভরে যায়, ডেড বডি মানে মানুষের ভিড় লেগে যায়। তাদের ঢাকায় প্রচুর আত্মীয় স্বজন, তাদের গ্রামের বাড়ি যশোরে, মানে গ্রামের বাড়ি বলতে তাদের বাড়ি আছে যশোরে, তাদের নিজেদের বাড়ি আছে যশোরে, আমি কোনো এলাকার নাম বলছি না। তো গুনগুন চলতে থাকে রাসেল ভাই যে কবরটা কোথায় হবে। আমার আসলে রাসেল ভাই ঘটনাটাই কবর রিলেটেড। লাস্টে একটা ছোট্ট টুইস্ট আছে যে কবরটা কোথায় হবে। সবাই এই জিনিসটা নিয়ে গুনগুন করছে যে তোমরা আসলে ঢাকায় দিতে পারো, আজিমপুরে দিতে পারো, তোমরা নিজেরা দেখলা, তোমরা কয়বার যশোরে যাও। ওনারা আবার 2 ভাই, আরেক ছোট ভাই আরেক জায়গায় থাকে, আরেক এলাকায় থাকে। তো বড় ভাইয়ের সাথে বাবা থাকতো। তো একটা সময় ডিসাইড হয় যে না, আমরা আমাদের পারিবারিক গোরস্থান যশোরে নিয়ে যাব। তো ডিসিশন পাকা হয়ে যায় এবং তাদের এলাকা ভিত্তিক মসজিদে সেদিন রাতে রাসেল ভাই, আমাদের ঢাকা শহরে প্রচণ্ড বৃষ্টি চলছিল এবং ওই দিন ছিল আপনার সাগরের নিম্নচাপ এবং বৃষ্টিটা কন্টিনিউয়াস বৃষ্টি, কখনো জোরে কখনো আসতে, কিন্তু বৃষ্টি কোনোভাবেই থামবার ছিল না। তো মসজিদ টাইপের জায়গা যেখানে খোলা রাস্তায় জানাজা দেবে এরকম সম্ভব না। তো যেহেতু সকালবেলায় মারা যায়, দুপুরবেলার জানাজা না হয়ে আসরের ওয়াক্তে জানাজা হয় এবং ডিসাইড করে যে আমরা আসরের পরপর রওনা দিব যশোরের উদ্দেশ্যে। আচ্ছা, তো আসরের নামাজ শেষ হয়, নামাজের সময় আপনার ওই মসজিদে আবার এখন যেরকম মসজিদে লাশ রাখার জায়গা বাইরে রাখে, একটা রুমের ব্যবস্থা করা, ওই মসজিদটাতে এই রুমের ব্যবস্থা করা ছিল না যে লাশটা যেখানে রাখবে। তো লাশটা মানে ডেড বডিটা মসজিদের ভিতরে নিয়ে যায়, তারেক ভাই বাবার ডেড বডি মসজিদের ভিতরে নিয়ে জানাজা হয়। তো জানাজার পরে আমরা সবাই জানি যে সবাই জানাজার পরে একটু ক্ষমা প্রার্থনা করে, মানে ক্ষমা চায় সবাই, এলাকা ভিত্তিক কোনো ঝামেলা থাকলে, কোনো টাকা ডিউ থাকলে বলে যে তার ছেলে এইসব বলতে থাকে। এই অ্যানাউন্সমেন্টটা করার সময় ওই রুমটায় কমপ্লিট সাইলেন্স ছিল, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো ওখানে একজন কাঁদছিল। এই কান্নাটা কোনো পুরুষের কান্না না, মহিলা, খুবই ডিফারেন্ট কান্না। আচ্ছা, ওকে। আমি আগে একটা জিনিস বলে নেই, তার মা কিন্তু বেঁচে ছিলেন না, তার বাবা তার সাথে ছিলেন। তার মা 2001-এ মারা যান, আর ঘটনা 2007-এর। তার মানে অনেক আগেই মা মারা গেছে। কিন্তু রাসেল ভাই এই কান্নাটা এমনও না যে মসজিদে তাদের সাথে কোনো মহিলা এসছে, তাদের বাসার পাশেই মসজিদ, তো মহিলারা সব বাসায় ছিল।
কিন্তু মসজিদে সব পুরুষ মানুষ ছিল, তাহলে কান্নাটা কে করছে? আর ওই মুহূর্তে মানে ডেড বডিটা কফিনের ভিতরে ঢুকানো হয় নাই, আমাদের সো কল্ড নর্মাল কফিনগুলা, বিদেশি কফিন না, কফিনে ঢোকানো হয় যেগুলো নরমালি হয়। আর যেহেতু বাইরের বৃষ্টি পড়ছে, ওয়েদারটাও ঠান্ডা, তাদের এত ঝামেলাও হয় নাই যে গরমে নষ্ট হয়ে যাবে বা কিছু একটা, এমনি চাপাতা দিয়ে ব্যবস্থা করার হয়েছে আর কি। কিন্তু ওই মুহূর্তে মানে মসজিদের খাটিয়ার মধ্যেই লাশটা ছিল, কিন্তু ওইখান থেকে কেউ সামহাও কান্না করছে। এই জিনিসটা অ্যানাউন্সমেন্ট শেষ হয়ে যায় আর উনি খুব অবাক দৃষ্টিতে তাকায় থাকে, আসলে এই ঘটনাটা কি ঘটছে। মানে তারেক ভাই, ওনার ছোট ভাই, ওনার ফুফাতো ভাই, ওনার খালাতো ভাই, সবাই কান্নাটা শব্দ পায়। কান্নাটা আসছে কোথা থেকে? মসজিদের ঠিক মাঝখান বরাবর কান্নাটা আসছে মসজিদ থেকে হঠাৎ করে। তারা খুব অবাক হয়ে যায় এবং অবাক হওয়ার একটা পর্যায়ে তারা ডিসাইড করে না এখন আর ডেড বডিটা কাউকে দেখাবো না, যেহেতু পুরুষ মানুষের লাশ অনেক আত্মীয় স্বজন না দেখলেও মসজিদে বা জানাজার পরে দেখার চেষ্টা করে। বলে না, এখন আর কাউকে ডেড বডি দেখাবো না, এখন ডিরেক্টলি কফিনে ঢুকে আমরা রওনা দিয়ে দেবো, আমাদের যশোর পৌঁছতে হবে রাত্রের মধ্যে, আগামীকাল সকালবেলা আমাদেরকে কবরস্থ করতে হবে। তো তাদের এইরকম লোকজন আসতে থাকে যে সবাই রিকোয়েস্ট করতে করতে বা রিফিউজ করতে করতে সন্ধ্যা 6টা বেজে যায়, মাগরিবের ওয়াক্ত প্রায় কাছাকাছি। তো তারা রওনা দিয়ে দেয় এবং রাস্তার মধ্যে তারা মাগরিব পড়বে এরকম প্ল্যান করে। তো একটা সময় তেল নিতে হবে গাড়িতে, আর অ্যাম্বুলেন্সটা ওই মুহূর্তে তারা অ্যাম্বুলেন্সটা, আর এখন যেরকম আপনার অ্যাভেলেবেল আপনার ওই যে ফ্রিজিং কারগুলো, ওই সময় এত ফ্রিজিং কার অ্যাভেলেবেল ছিল না। তারা এই একটা অ্যাম্বুলেন্স কল করে এবং অ্যাম্বুলেন্সের ডেড বডি উঠাই দিয়ে তাদের সাথে টোটাল 6টা অ্যাম্বুলেন্স যায়। যে কজন লোক আত্মীয় স্বজন লাশ দেখতে এসেছিল অর্ধেক হয়ে যায় যশোরের নাম শুনে, আর সবাই তো যশোর যাবে না। তো এই জায়গাটায় সবাই যেত তাহলে একটা ভালো লাগতো যে আপনি একটু নিশ্চিন্তে থাকতেন, এত মানুষ যাচ্ছে। তখন এমনিতেও আপনার মানে সাহস দেওয়ার মতো লোক থাকে, এখন মানুষ কমতে শুরু করেছে অলরেডি। হ্যাঁ, টোটাল মনে করেন পুরা মসজিদে ভরপুর মানুষ ছিল এলাকার লোকজন মিলে, কিন্তু টোটাল যাচ্ছে মাত্র 16 জন মানুষ যশোরে তাদের সাথে। তো 16 জনের জন্য 2টা গাড়ি, তাদের গাড়ি আর একটা গাড়ি ভাড়া করে যাতে একটু আরাম করে যেতে পারে। যশোর তো অনেক বড় রাস্তা, আর 2007 এত ভালো মানে ওই জায়গার রাস্তাটাও কিছু জায়গা ভাঙা ছিল। তো আমার ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে তারা রওনা দিয়ে দেয় এবং রওনা দেওয়ার সময় টেনশন করতে থাকে যে লাশটা ঠিক মতো নিতে পারবো কিনা। এটা তার মনের মধ্যে থেকেই লাগে যে ঠিক মতো পৌঁছাতে পারবো নাকি আজিমপুরেই দাফন করে ফেললে ভালো হতো। এই দোটানার মধ্যে তারা রওনা দিয়ে দেয় 2 ভাই মিলে, কারণ 2টা ভাই, তাদের কোনো বোন ছিল না। রাস্তার মধ্যে তেল নিয়ে তারা রওনা দেয়। এমন সময় বৃষ্টি নামা শুরু করে এবং রাসেল ভাই এমন বৃষ্টি যে গাড়ি উড়াই নিয়ে যাবে এরকম বৃষ্টি। আরিচা ফেরিঘাট পার হয়, তারা ডিসাইড করে যে তারা টাঙ্গাইল দিয়ে যাবে না, তারা আরিচা হয়ে যাবে। আরিচা ফেরিঘাট ক্রস করে। আরিচা ফেরিঘাট ক্রস করতে করতে তাদের অনেক সময় লাগে, কারণ আরিচাতে ওই দিন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ওই পাশের ফেরি এই পাশে আসছে না। তো তাদের সময় লাগে রাত্রের 9:30 মতো এবং আরিচাতে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা। আরিচাতে যাওয়ার পথে যেই জিনিসটা সবচেয়ে বেশি আপনাকে ভাবাবে সেটা হচ্ছে আপনার ওই রাত হয়ে যায় তো সন্ধ্যা 7টা-8টা। অ্যাম্বুলেন্সের ভেতরের পজিশন ছিল যে ওনার ফুফাতো ভাই অ্যাম্বুলেন্সে তাদের সাথে লাশের গাড়িতে ওঠে এবং যে ভাই তারেক ভাই তার সাথে তার ফুফাতো ভাই পেছনে ছিল, আর তার ছোট ভাই যে সাদিক ভাই উনি সামনে বসে, আচ্ছা, ড্রাইভারের সাথে, এবং লাশ ছিল তাদের সামনে। তো তারা কোরআন শরীফ এবং মানে তারেক ভাই তসবিহ পড়তে থাকে এবং তার সাথে যে ফুফাতো ভাই উনি আবার কোরআনে হাফেজ ছিলেন, উনি কোরআন শরীফ পড়তে থাকে কন্টিনিউয়াসলি। এমন সময় ভেতর থেকে আরিচা তখনও পৌঁছায় না, এই ভেতর থেকে মনে হয় যে ভিতর থেকে কেউ হাতুড়ি দিয়ে পেরেক মারছে লাশের খাটের মানে কফিনের ভেতর থেকে। আচ্ছা, পেরেক মারছে যে মনে হয় যে এখনই ঢাকনাটা খুলে আসবে। তো এটা কি এরকম যে রাস্তার কিছুক্ষণ ঝাঁকির কারণে এরকম মনে হয় এবং ভিতর থেকে মনে হচ্ছে ভেতর থেকে এটা কি ঝাঁকির কারণে মনে হচ্ছে? উনি খুব প্রপারলি খাটিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকে যে এটা কি শব্দটা আসলে খাটিয়ার ভেতর মানে খাটিয়ে বলে কফিনের ভেতর থেকে আসছে কিনা। মনে হচ্ছে কেউ পেরেক বাড়ি মেরে খুলছে। আরিচা ক্রস করার পর গাড়ি চলছে, হঠাৎ করে কি হলো, ওনাদের কফিনের উপরে ঢাকনাটা সরে কিছুটা ফাঁকা হয়ে গেল। আচ্ছা, এটা হয়েছে যে রাসেল ভাই একটা ভাঙা রাস্তার কারণে, আমি বলছি ভাঙা রাস্তার কারণে এটা সরে যায়। কিন্তু মজার বিষয়, ঢাকা থেকে রওনা দেওয়ার সময় ওই কফিনের 4 কোণায় 4টা বড় পেরেক মারা হয়েছিল যাতে কোনোভাবে কফিনটা এটা না সরে যায়। রাইট। কিন্তু এই 4টা পেরেক সরালোকে রাস্তার মধ্যে হঠাৎ করে ঢাকনাটা সরে যায় এবং তারা স্পষ্ট জিনিসটা দেখে যে ওনার বাবার মাথার যে গিটটা সেটা খোলা। গিটটা বেঁধে দেওয়া হয়েছিল ওই লাশ গোসল করানোর পরে মসজিদে নেওয়ার সময়, পুরা গিটটা খোলা, আমার একদম আলগা হয়ে আছে। তো তার ফুফাতো ভাই বললো আচ্ছা ঠিক আছে তুমি কিছু করো না,
গেটটা খোলা রাখো, এরকমই থাকুক, তুমি উপরে ঢাকনাটা লাগাই দাও, কন্টিনিউয়াসলি আল্লাহকে ডাকতে থাকো। হুম। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা পর, প্রায় 3 থেকে 3.5 ঘন্টা পরে, রাত তখন 1:30 কি 2টা, হুম। রাস্তার মধ্যে সবাই থামে এবং ওনারা সিনক্রোনাইজ করে নেয় যে 3টা গাড়ি যাচ্ছে ওনাদের সাথে, ওরা যেন ফোন দিলে একই জায়গায় চলে আসতে পারে, মানে আপনার একটা জায়গায় এসে থামতে পারে, ওরা একসাথেই যাচ্ছে আর কি, কেউ আলাদা আলাদা যাচ্ছে না। তো ওনারা চা খাওয়ার জন্য থামে এবং হুম। তখন বাজে রাত 2টা 2:30, চা খাওয়ার জন্য ওরা থামে এবং চা খায়। চা খাওয়ার পরে গাড়িতে রওনা দেয় এবং কেউ খেতে চেলো না আর কি, হুম। খুব আহামরি খেতে চেলো না, কারণ মানুষ মারা গেছে, কি খাবে, মানে মনও তো ওরকম ভাবে টানে না, আর কারোর সাথে কেউ ওরকম ভাবে আহামরি কথাও বলছে না, সবাই নিজ নিজ আপনার ইবাদতে ব্যস্ত, সবাই দোয়া করছে আর কি। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় চাটা খাওয়া শেষ, খাওয়ার পর তিনি রওনা দিলেন। রওনা দেওয়ার পরে হঠাৎ করে প্রতিমধ্যে রাসেল ভাই গাড়িটা বন্ধ হয়ে গেল। আচ্ছা। তো গাড়িতে সিগন্যাল দিল এবং রাস্তায় অনেকে হেল্প চাইলো এবং কন্টিনিউয়াসলি বৃষ্টি আসছে, এখানে বৃষ্টি কিন্তু একবারও থামে নাই, হুম হুম। বৃষ্টি পড়ছে, গাড়ি থেকে নামতে পারছে না, আর যে ড্রাইভার ওই গাড়ির, সে যে চেক করবে, এত বৃষ্টি যে বের হতে পারতেছে না, বের হতে ভিজে যাবে। রাইট। তো একটা সময় ডিসাইড করে, না গাড়ির কি সমস্যা দেখতে হবে, আর মাইক্রোবাস, ওনাদের যে মাইক্রোবাস, ওইটার ইঞ্জিন তো সামনে, তো সামনে যেতে হবে। তো গাড়ি থেকে নামে যে না আমি চেক করব, আর এর মধ্যে ওনারা ফোন দিয়ে বারবার চেষ্টা করছে যে 2টা গাড়িতে, আর 2টা গাড়ি যাদের সাথে ছিল তাদের সাথে কন্ট্যাক্ট করা, তোমরা কি আমার আগে চলে গেছো না তোমরা পিছনে আসো। এটা দোয়া পড়তে পড়তে একটা সময় খেয়াল করতে পারে না যে গাড়িগুলো আগে চলে গেল নাকি পিছনে রয়ে গেল। তো ফোন দিচ্ছে, ওইখান থেকে কেউ ফোন রিসিভ করছে না, একটাতে ফোন যাচ্ছে না, একটাতে ফোন রিসিভ করছে না। এমন সময় তাদের গাড়িতে ড্রাইভার এসে বললো যে এই তো মনে হয় ব্যাটারি পড়ে গেছে, স্টার্ট হবে না, এখনই স্টার্ট হবে না, একটা ব্যাটারি লাগবে, অথবা রাস্তা দিয়ে যাতে পথে কোনো গাড়িকে আটকায় ব্যাটারি সাপোর্ট নিতে পারে, সম্ভবই না। প্রায় ঘন্টা খানেক তারা তো ওই জায়গায়, মানে তাদের অবস্থা, সাথে লাশ প্লাস একটু আগে একটা শব্দ তাদের কাছে বেশ মানে ডিফারেন্ট লাগছে। তার বাবার লাশ নিয়ে যাচ্ছে কিন্তু ভয় কাজ করছে, সবচেয়ে বেশি লাশ নিয়ে এসে যাওয়ার সাথে ভয় কাজ করছে। তার পুরুষ মানুষ এত ভয় পাবে এই জিনিসটা তারা কখনো কল্পনা করেনি, তাও তার বাবার সাথে। তো রাসেল ভাই, যে আমি আগেও একবার এপিসোডে বলেছিলাম যে যতক্ষণ মানুষ আছেন ভালো আছেন, মানুষ মারা গেলেই লাশ হয়ে যাবে, তখন সম্পর্কটা ডিফারেন্ট হয়ে যায়, ভয়টাও কাজ করতে থাকে। হঠাৎ করে একটা মানুষ আসে রাসেল ভাই এখানে, ওই মানুষটা আসার পরে বলে যে আপনারা কোথায় যাবেন। সাধারণ মানুষ, এমন না যে সাদা কাপড় পরা লম্বা মানুষ, এরকম কিছু না, একটা সাধারণ মানুষ বলে যে আপনারা কোথায় যাবেন, বলে যে আমরা তো যশোর যাচ্ছি। তখন ওই জায়গা থেকে তাদের বাড়ি প্রায় 20-25 কিলোমিটার দূরে, আর ওই জায়গাটা কোন জায়গাটা এখন যেরকম জিপিএস দেখে দেখতে পারেন, তখন এরকম প্রপারলি বোঝা যাচ্ছে না তারা কোথায় আছে। তাদের যশোর থেকে খুব দূরেও না। ওই লোকটা এসে বলে যে লাশটারে নিয়ে যশোর যায় না, আর এটার আশেপাশে কোথাও দাফন করে ফেলেন। তখন ওনারা গাড়ির ভেতর থেকে বলে যে আপনি কে, যান এখান থেকে, যান সরেন, যে আপনি বলার কে, লাশটা কোথায় নিয়ে, ভয় লাগতে থাকে একটা পর্যায়ে। তো পেছন থেকে একটা গাড়ি দেখে হঠাৎ করে, তো গাড়িটা দেখে যে তাদের পাশে এসে থামে এবং খুব আশ্বস্ত ফিল করে। তাদের যে গাড়িতে সবচেয়ে বেশি পুরুষ মানুষ ঢুকেছিল 7 জন, ওই গাড়িটা তাদের সামনে আসে, তাদের পেছনে ছিল এটা। তাদের ভাগ্যক্রমে গাড়িটা তাদের কাছে চলে আসে এবং ব্যাটারির সাপোর্ট নিয়ে গাড়িটা স্টার্ট দেয়। তো একটা পর্যায়ে মানে ওয়াশরুমের জন্য তাদের 5 কিলোমিটার পরে থামতে হয়। গাড়িটা নিয়ে থামে। তো থামার ওই অবস্থায় যেরকম ছিল লাশ সেরকম, তারা সবাই নামে গাড়ি থেকে আবার উঠতে যেয়ে দেখে যে তাদের ওই কফিনটা থেকে ঢাকনাটা সরানো এবং তার বাবার মাথার গিটটা পুরাটা খোলা, ফেসটা পুরো ভিজিবল। এটা তো তাদের কাছে একদম আর নর্মাল লাগতে থাকে না। যত তাড়াতাড়ি যশোর যাও, যত তাড়াতাড়ি যশোর যেতে পারো, এবং সবচেয়ে রং ডিসিশন যশোর চলে আসা। তো তারা কোনোভাবে মাথাটার মধ্যে কাফনের কাপড়টা পেঁচিয়ে ঢাকনাটা লাগিয়ে যশোর রওনা দেয়। যশোরে পৌঁছানোর পর দেখে যেই জায়গায় তার বাবার কবর দেওয়ার কথা রাসেল ভাই, সেই জায়গাটা একটু লো ল্যান্ড এরিয়া, তাদের নিজস্ব পারিবারিক গোরস্থান, পুরাটা পানি দিয়ে ভরে গেছে, কবর আর দেওয়া যাবে না, পুরা কবরের ভিতরে পানি পড়া। তার ফুফাতো ভাই বলতে থাকে যে আসলে এইটা বাদ দেন তারেক ভাই, আপনি আমাদের কবরস্থানে চলেন। তাদের ফুফাতো ভাই মানে ফুফাতো দাদার বাড়ি হচ্ছে তার বাড়ি থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে, তো চলেন। ওই মুহূর্তে সকাল 7টার দিকে তারা ওই কবরস্থানে ব্যাক করে। আসলে কবর দেওয়া শেষ হয়, ওখানে আবার নতুন করে কবর করা হয়। কবর করতে তারা সকাল 9টা, বৃষ্টি তখনও পড়ছে উপরে, তখন সামিয়ানা টাঙিয়ে নিয়েছিল। কবর দেওয়া হয়, কবর দেওয়া শেষ হয়। শেষ হওয়ার পর মুনাজাত হয়। মুনাজাতের সময় একটা লোক তারেক ভাইকে নক করে, হাত ধরে বলে কি ব্যাপার, বলেছিলাম না আপনারে যশোর যাইতে না, এই জায়গায় কবর দিতে, এই জায়গায় তো সেই নিয়ে আসলেন। এটা বলে লোকটা চলে যায়। আচ্ছা আচ্ছা।
এইটা শোনার পর রাসেল ভাই এই কথাটা তিনি আর কাউকে কখনো বলেননি, আমাকেই বলেছেন লাস্ট, যে আমি লাস্ট এই লোকটার এই কথাটা শুনি, যে বলেছিলাম তো যে যশোর যায় না, এখানে কবর দেন, সেই ব্যাক করে এখানে কবরটা হলো। তো এইটার পরবর্তী সময় আর জানার চেষ্টা করেন নাই যে আসলে কেন এই লোকটা আসছিল বা কেন এই কথাটা বলছিল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কবরটা রাসেল ভাই তার গ্রামের বাড়িতে ওই যে জায়গায় আটকে ছিল সেই জায়গায় গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আবারও ফিরে আসবো, তার আগে একটু যেটা করবো সেটা জায়গায় ছোট্ট বিরতি নিব এবং বিরতির পরে আবারও এখনই ফিরে আসছি। অ্যান্ড চলছে ভূত এফএম। আমি চলে যাব সরাসরি আমাদের ফারহানের কাছে। আজকে অনেক ঘটনা, সময় কম, চলে যাচ্ছি ফারহানের কাছে। হ্যালো লিসেনার্স, আমি ফারহান পুরান ঢাকা থেকে এসেছি। আর প্রথমে রাসেল ভাইকে অনেক থ্যাংক ইউ আমাকে invite মোস্ট করার ওয়েলকাম, জন্য। থ্যাংকস ফর কামিং ফারহান। আর অনেক দিন পরে ভূত এফএম আসলাম, অনেক ভালো লাগছে। আর আজকে যে ঘটনাটা শেয়ার করব, এটা অনেক আগে একজন আমার সাথে শেয়ার করেছিলেন। ওনার নাম হচ্ছে দেবাশিস, উনি কলকাতায় থাকেন। আর উনি যখন টিনেজ ছিলেন তখন ওনাদের ফুল ফ্যামিলির সাথে এই ঘটনাটা ঘটেছিল, এবং সেই ঘটনাটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেবাশিস যখন ছোট ছিলেন তখন ওনার বাবা যেটা করেন, যে কলকাতার কোনো একটা ফার্নিচার শপ থেকে একটা আলমারি কিনে আনেন, এবং যখন এই আলমারিটা কিনে আনেন তখন সেটার স্পেশালিটি ছিল যে যখন তারা এই ফার্নিচারটা কিনে তখন যে দোকান থেকে কিনে সেই দোকান থেকে এটি খুব কম মূল্যে সেটা অ্যাভেলেবেল ছিল তাদের কাছে। এবং এটা তার ফাদার যখন কিনে আনে তখন সে নিজেও অবাক হয়েছিলেন যে এত কম মূল্যে কিভাবে এটা নিয়ে আসবো, কারণ আলমারিটা ছিল বিভিন্ন বড় বড় শিপে, যে অনেক সময় দেখা যায় ব্যবহৃত যে কাঠের আলমারিগুলো সেরকম। এবং এটার স্পেশালিটি ছিল এটা ছিল প্রায় 6.5 ফুটের মতো লম্বা। আচ্ছা, তো খুব সুন্দর একটা আলমারি ছিল, এবং সেটাকে সে তার বাসায় নিয়ে আসে খুব অল্প দামে কিনে। এবং এই আলমারিটা যেটা হয় যে দেবাশিস যিনি আমাকে ঘটনাটা শেয়ার করেন, তার যে পার্সোনাল যে রুমটা ছিল সেই রুমে রেখে দেওয়া হতো। আচ্ছা, এবং এটার ভিতরে যেটা হতো যে তার সব ধরনের কাপড়, বইপত্র এবং আরও অনেক কিছু এখানে সে রেখে দিত। এবং এভাবে বেশ কিছুদিন ভালোই যাচ্ছিল, কোনো সমস্যা হয়নি। তো তারপর হঠাৎ করে যে সমস্যাটা দেখা দিল, যে দেবাশিস যখন রাত্রে সিঙ্গেল তার রুমে একা ঘুমাতেন তখন হঠাৎ করে তার ঘুম ভেঙে যেত, এবং ঘুম ভাঙতো মনে হচ্ছে যে তার গেটের বাইরে থেকে কেউ নক করছে, এরকম ঠুকঠাক শব্দে তার ঘুমটা ভেঙে যেত। এবং যখন সে ঘুম থেকে উঠে যেত এবং তখন যে ফিল করতো যে এটা আসলে গেট থেকে আসতেছে না, আচ্ছা, এটা সেই যে কাঠের আলমারিটা নিয়ে আসা হয়েছে সেই ওটার ভিতর থেকে মনে হচ্ছে কেউ একজন নক করছে। তো এটা ফ্রিকুয়েন্টলি হতো, এবং সে যেটা করতো যে ভয়ে রাত্রে উঠে ওই আলমারিটার খোলার চেষ্টা করতো না। সে যেটা করতো যে ঘুমিয়ে পড়তো, এবং এটাকে একটা সময় নর্মালি নিয়ে ফেলছিল। সে মনে করতো যে হয়তোবা আলমারিটার ভিতরে কোনো কিছু ইঁদুর টিঁদুর ঢুকেছিল, এরকম কিছু একটা। কিন্তু একটা পর্যায়ে যেটা হলো, প্রায় 6 মাস এভাবে কেটে যাওয়ার পরে এক রাতে এভাবে দেবাশিস রাতে ঘুমিয়েছিলেন, এবং সে যেটা ফিল করলেন, হঠাৎ করে তার স্বপ্নের ভিতরে একটা জিনিস আসলো। সেটা হচ্ছে যে ঠিক একইভাবে আলমারিটার ভেতর থেকে অনেক জোরে জোরে নক হচ্ছে, এবং সে যেটা করলো যে সাথে সাথে ঘুম থেকে উঠে এবং আলমারিটা খুললো, খুব আস্তে আস্তে আলমারিটাকে খুললো, এবং দেখলো যে ভেতর থেকে অনেক বড়, অনেক লম্বা, 6.5 ফুটের মতো লম্বা একটা ছায়ামূর্তি ওটার ভিতরে দাঁড়ানো, এবং সেটা তাকে গলা ধরে ভেতরের দিকে টানার চেষ্টা করছে। এবং সে অনেক ধস্তাধস্তির পরে সেখান থেকে মুক্তি পেল, এবং সাথে সাথে তার ঘুমটা ভেঙে গেল। আচ্ছা, দ্যাট মিনস এটা আসলে অ্যাকচুয়ালি হয়নি, এটা তার ব্যাড ড্রিম ছিল একটা। এবং এই স্বপ্নটাই সে বারবার দেখতো, যখনই সে ঘুমাতে যেত রাতে তখনই দেখতো যে কোনো একটা কিছু ভেতর থেকে আলমারিটা নক করছে, এবং যখনই সেটা খুলতে যেত দেখতো যে অনেক বড় একটা লম্বা ছায়ামূর্তি, ভয়ানক, যেটা চেহারা দেখা যেত না, কিন্তু একটা লম্বা হাত এসে তাকে ওটার ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। আচ্ছা, তো এরকম করতে করতে সে তখন, তার বয়স অনেক কম ছিল, এবং সে যেটা করলো যে সে প্রচুর ভয় পেয়ে গেল, এবং সে ওই রুমটাতে একা ঘুমাতে আর পারলো না। সে যেটা বললো, তার বাবাকে বললো এই ঘটনাগুলো, এবং সে তার বাবা যেটা করলো তাকে বললো যে তুমি এক কাজ করো, আমাদের রুমে ঘুমাও, আমি আর তোমার আম্মু এই রুমটাতে ঘুমাবো। তো এইভাবেই তারা রুমটাকে এক্সচেঞ্জ করলো, এবং এক্সচেঞ্জ করার পরে যেটা হলো যে তার বাবা মা ওই রুমে এভাবেই কোন এক রাতে ঘুমাচ্ছিল, এবং ঠিক একইভাবে মানে তার বাবার স্বপ্নে যেটা আসলো যে আলমারিটাকে কেউ একজন নক করছে,
এবং যখন সে নকটা শুনতে পেল তখন সে যেটা করলো যে ওই আলমারিটাকে খুললো, কাঠের আলমারিটার দরজাটা গেটটা খুললো এবং খোলার সাথে সাথে সে যেটা দেখলো যে ভেতর থেকে মনে হচ্ছে কোনো একটা রুমের মানে আরেকটা একটা রুম, মানে আলমারিটার দরজা খোলার পরে তার কাছে মনে হচ্ছে যে ভিতরে কোনো একটা রুম, এবং সে যেটা করলো তার কাছে মনে হচ্ছিল যে কোনো একটা কিছু হিপ্নোটাইজ করে তাকে সেই রুমটার ভিতরে নিয়ে যাচ্ছে এবং সেই দরজাটা খুলে সেই অজানা একটা রুমের ভিতর আস্তে আস্তে হেঁটে চললো এবং যাওয়ার পরে সে দেখতে পেল যে এমন একটা রুমের ভেতরে সে বন্দী হয়ে গেল যেটার আর কোনো দরজা নেই, কোনো জানালা নেই, কিচ্ছু নেই, চারিদিকে তার আগুন জ্বলছে এবং সেটার মেঝেতে তাকে কেউ একজন তার দুহাত এবং দুপা শিকল দিয়ে বেঁধে রেখেছে এবং তার আশেপাশে অনেক মাথার খুলি, মানুষের হাড়ের চিহ্ন এবং সব কিছু মনে হচ্ছে যে পুড়ে গেছে এরকম কিছু একটা। এবং সে তখন অনেক সেখান থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করলো এবং সে বারবার তার ধর্মীয়ভাবে তাকে নিজেকে যত কিছু জানা ছিল তাকে নিজেকে সেভ করার সে চেষ্টা করলো, নিজেকে মুক্ত করার, কিন্তু কোনোভাবেই সে মুক্ত হচ্ছিল না। সে বারবার চেষ্টা করতেছিল যে আমি এখান থেকে যাতে ফিরে যাই, মানে আমি কোথায় আসলাম, এটা এই অচেনা পরিবেশ, এটা কোথায়। এবং চারদিকে ওই রুমটার এমন ছিল যে ওই রুমটার কোনো দেয়ালও দেখা যাচ্ছিল না, কিন্তু চারদিকে এটাকে একটা বাউন্ডারির মতো আগুন জ্বলছিল এবং অনেক মাথার খুলি এবং মানুষের কঙ্কালের মতো অনেক কিছু সেখানে পড়া ছিল। ওটা দেখে মনে হচ্ছিল যে এখানে অনেক মানুষ এভাবে মারা গেছে। আচ্ছা, তো তখন যেটা হলো যে সে যেটা বলছে যে প্রায় একদিনের মতো একটা সময় সে ওখানে এভাবে বন্দি অবস্থায় ছিল এবং যেটা হয় যে অনেক ক্ষুধায় এবং পিপাসায় তার একটা সময় সে ওখানে, তার কাছে মনে হচ্ছিল যে আমি সেন্সলেস হয়ে গেছি এবং সে যখন এরপরে তার জ্ঞান ফিরলো সে দেখলো যে না, তার বিছানায় সে ঘুমানো এবং সেই জিনিসগুলো সবকিছুই তার স্বপ্নে ফিল করছিল। কিন্তু সে যেটা বলে যে আমি ওখানে প্রায় একদিনের মতো ছিলাম, একদিনের মতো একটা সময় মনে হচ্ছিল যে ওখানে একটা দিন পার হয়ে গেছে, কিন্তু সে যখন ঘুম থেকে ভাঙলো তার কাছে মনে হচ্ছিল যে না, এটা একটা জাস্ট 5 থেকে 6 ঘন্টার একটা ব্যবধান। আচ্ছা, তখন সে বলল যে আমি তো তার এটা কিভাবে সম্ভব, এবং ওনার হাত পা বিভিন্ন জায়গায় মানে পোড়ার বিভিন্ন চিহ্ন, ওনাকে মনে হচ্ছিল দেখে যে উনি কোনো একটা জায়গায় মানে বন্দি ছিল এরকম কিছু একটা, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এরকম কিছুই ঘটেনি। তো সে কিভাবে আসলে গেল ওটার ভিতরে সে নিজেও জানে না। সে পরে যখন এই ঘটনাগুলা মানে তাদের কোন একজন ব্যক্তির সাথে শেয়ার করলো, তখন তারা বললো যে এই আলমারিটা তাদের বাসার থেকে নিয়ে কোন একটা মাঠে মানে ভালো মতো জ্বালিয়ে দিয়ে এটার যে ছাইটা সেটা কোন একটা নদীতে ফেলে দিতে, এবং সে এরপরের দিন সেই কাজটাই করলো। এবং করার পরে সে যেটা চিন্তা করলো যে আলমারিটা আমি যেখান থেকে কিনে নিয়ে আসছি ওই দোকানটাতে যেয়ে আমি খোঁজ খবর নিব। কিন্তু সে যখন ওই দোকানটাতে গেল দেখলো যে ওইখানে যে স্পেসিফিক শপটা থেকে যে এটা কিনেছিল ওই দোকানটা ওখানে বন্ধ, মানে ওখানে কোনো দোকান নেই। মানে যখন সে আশেপাশে জিজ্ঞেস করলো যে এটা আসলে কোত্থেকে সে এনেছিল, তখন বললো যে না, এখানে এরকম একজন ছিল যে কিনা এরকম একটা দোকান ছিল যেটা কয়েকদিন আগেই সে চলে গেছে আর কি, সবকিছু বন্ধ করে। এটাই ছিল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অ্যান্ড এবং আমি জানি যে আজকে অনেকেই কমেন্ট করবেন, কারণ আজকে আমাদের যে গেস্টরা তারা দে আর ভেরি স্পেশাল। অ্যান্ড আমি মনে করি যে এর চাইতে ভালো কিছু আর হতেই পারে না ভূত এফএমে। সো এমডি শামীম আমাদের লিখেছেন যে আই লাভ ভূত এফএম। আমাদের সাথে আছেন জাইন, আমাদের সাথে জেইন আছেন আমাদের সঙ্গে, এবং আমাদের সাথে আছেন এহসান, এবং তিনি বলছেন যে আজকে ঈদ স্পেশাল এপিসোড তিনি তাই মনে করছেন। শাহতাজ খান সুমি আমাদের সাথে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহফুজুর রহমান ফিজার, এছাড়াও তাসনিম হিমেল আমাদের সঙ্গে আছেন। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। প্রথম যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ তাহমিদ। তিনি যে ঘটনা পাঠিয়েছেন সেই ঘটনাটি শুনে আসি। মূলত এই ঘটনার 3টা পার্ট রয়েছে, ভিন্ন ভিন্ন ঘটনা আর কি, 3টা ছোট ছোট ঘটনা মিলে একটি ঘটনা। তো এই ঘটনা মূলত উনি সংগ্রহ করেছেন ওনার চাচাতো ভাই আলামিনের কাছ থেকে। আর প্রথম যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি আলামিন তার দাদির কাছ থেকে শুনেছিলেন। আর ঘটনাটি দাদির বাবার বাড়ির পাশেরই এক বাড়ির লোকের সাথে ঘটেছিল। আর যার সাথে ঘটেছিল উনি একজন কবিরাজ। শুধু তার সাথে ঘটেছে বা কবিরের সাথে ঘটেছে বিষয়টা এরকম না, তার পরিবারের লোকের সাথেও ঘটেছিল। আর ঘটনাটি দাদি স্বচক্ষে না দেখলেও তিনি একজন সাক্ষী বলা চলে। ঘটনাটির স্থান মোরেলগঞ্জ থানার
দৈবজ্ঞ হাটি বাজারের পাশেরই একটা গ্রামে, আর সেই গ্রামের নামটি হচ্ছে জোকা গ্রাম। ঘটনাটির সঠিক সময় বলা মুশকিল, আগেকার সময় তো এরকম ক্যালেন্ডার দেখে দেখে মানুষ হিসাব করে রাখতেন না, তবে বলা চলে 1960-এর দশকের কোনো একটা সময় হবে আর কি। আর যে কবিরাজ মূলত এই ঘটনার মুখোমুখি হয়েছিলেন, তো তার নাম খুব একটা আসলে নির্দিষ্ট করে বলা মুশকিল আর কি, কারণ নামটা আসলে সংগ্রহ করতে পারেন নাই উনি, দাদিও আসলে ভুলে গেছেন অনেকদিন আগের কথা। আর উনি যে খুব বড় মাপের কবিরাজ ছিলেন, 10 গ্রামে তার খ্যাতি ছিল, বিষয়টা এরকম না। ছোটখাটো একজন কবিরাজ ছিলেন, টুকটাক ঝাড়ফুঁক করতেন, জিন ভূত তাড়ানো, তারপরে মানুষের ঘর বাড়ি বন্ধ করে দেয়া, হাত চালান দেয়া, এই মানে একটু ছোটখাটো কাজ যেগুলো আর কি। আর আগেকার দিনে কিন্তু ওই ওঝা কবিরাজের কদরটা কিন্তু বেশ ভালোই ছিল গ্রামে, মানুষজন ডাক্তারের কাছে না গিয়ে এনাদের কাছেই দৌড়াতেন। যেগুলো ডাক্তারি সমস্যা সেগুলো ডাক্তারের কাছে যেতেন না, ওঝা কবিরাজের কাছে দৌড়াতেন আর কি। তো এরকম তো অনেক লোকে আসে প্রতিনিয়ত। তো একদিন একজনের বাড়ি থেকে খবর আসে যে তার বাড়িতে কিছু প্যারানরমাল ঘটনা ঘটে চলছে, বাড়িটা বন্ধ করতে হবে। তো তিনি খবর পেয়ে তার মতো করে সেই ঠিকানায় রওনা করেন আর কি, এবং কিছুক্ষণ হাঁটার পর যথারীতি তিনি সেখানে পৌঁছেও যান। তো গ্রামের রাস্তা দিয়ে তার যেতে হতো, আর যে বাড়িটা তিনি বন্ধ করতে যান সেই বাড়িটা তার গ্রামের পাশের গ্রামেই ছিল, খুব যে দূরে ছিল তা না, একদম পাশের গ্রামে। তো তিনি সেখানে পৌঁছে তার মতো করে বাড়ি বন্ধ করার জন্য কাজ শুরু করে দেন। তিনি সব কাজ ঠিকঠাক মতো সম্পূর্ণও করেন, কিন্তু একটা সমস্যা হয়ে যায়। সমস্যাটি হলো তিনি বাড়ি বন্ধ করার আগে নিজের শরীর বন্ধ করার কথা যে কোনো কারণেই হোক ভুলে গিয়েছিলেন আর কি। এমন ভুলটা সাধারণত কখনো হয় না, কিন্তু তার কিন্তু তখন মনেও পড়ে নাই যে উনি শরীর বন্ধ করতে ভুলে গিয়েছেন। তো উনি তো বাড়ি বন্ধ করেছেন, বাড়ি বন্ধ করে তার বাড়ির দিকে আবার রওনাও করেছেন। উনি বাড়িতে পৌঁছেও যান ঠিকঠাক মতো, প্রতিমধ্যে কোনো ঝামেলাও হয়নি। বিষয়টি কিন্তু আসলে অবাক করার মতোই, কারণ তিনি শরীর বন্ধ না করে বাড়ি বন্ধ করলেন, তখন তার সাথে কোনো ভয়ানক ঘটনা ঘটলো না। তারপর যখন বাড়ির পথে রওনা করলেন তখনও কিন্তু রাত হয়ে গিয়েছিল, মোটামুটি এশার ওয়াক্ত পার হয়ে গিয়েছিল। এশার ওয়াক্ত বলতে এশার নামাজ হয়ে গিয়েছিল মসজিদে, পথেও তার সাথে কোনো ঘটনা ঘটেনি। আর তখনও কিন্তু ওনার মনে নাই যে উনি শরীর বন্ধ করেন নাই। উনি বাড়িতে পৌঁছে গিয়েছেন, এশার নামাজ জামাতে পড়তে পারেন নাই, উনি তো এমনি একা একা বাসায় গিয়ে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছেন। তো বলে রাখা ভালো, ঘটনাটি যখন ঘটেছে তখন কিন্তু গরমের কাল, মানে গ্রীষ্মকাল। আর গ্রামের বাড়িগুলো তো এরকম আমাদের মতো এরকম বারান্দা থাকে না, যেটা থাকে সেটা হলো ওই বারান্দাগুলো অনেক খোলামেলা থাকে আর কি, ছোটখাটো বারান্দা না, বেশ খোলামেলা। ঘরের দরজা খুললেই প্রথমে বারান্দা পড়ে, চারদিকে খোলা। গ্রামের দিনে মানে গরমের কালে কিন্তু গ্রাম এলাকাগুলোতে দেখা যাচ্ছে যে ওই বারান্দাগুলোতে রাতের বেলা মানুষ ঘুমায়। তো ওই রাত্রে উনি কি করেছেন, বারান্দায় ঘুমিয়েছেন, আর ওনার স্ত্রী ওনার পাশে ঘুমিয়েছেন বারান্দাতে। আর ওই অজপাড়া গায়ে তো আসলে ওই সময় 60-এর দশকের প্রেক্ষাপটে বিদ্যুতের কথা কল্পনাই করা যায় না। তো ওনারা তো ঘুমিয়েছেন, যথারীতি গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ ঘুম ভেঙে যায় কবিরাজের। তার ঘুম ভাঙে প্রচন্ড এক আওয়াজে, এবং এই আওয়াজটা ছিল ঘোড়ার খুরের আওয়াজ। ঘোড়া দৌড়ালে ঘোড়ার পায়ের খুর থেকে যেরকম শব্দ হয় ওই রকম শব্দ হচ্ছে। তিনি তো ঘুম থেকে ধর্মর করে উঠে বসেন, শব্দ হচ্ছে কোথায়। ওনার স্ত্রী তখনও ঘুমাচ্ছেন, উনি কিন্তু এটা মানে ফিল করেননি, মানে ওনার স্ত্রী ফিল করেননি। আর শব্দ কিন্তু হয়ে যাচ্ছে, এবং শব্দ আস্তে 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 মনে হচ্ছে কাছে আসছে। হঠাৎ করে দেখতে পান শত শত ঘোড়া, আর একটা ঘোড়ারও মাথা নাই। ওই ঘোড়াগুলোই দৌড়ায় আসছে ওনার বাড়ির দিকে, এবং দৌড়ে এসেই কি করলো, ওই ঘোড়াগুলো তাকে ক্রস করে, মানে তার শরীরের উপর দিয়ে গিয়ে তার স্ত্রীর শরীরের উপর দিয়ে ক্রস করে অদৃশ্য হয়ে যাচ্ছে, মানে একটা করে ক্রস করে অদৃশ্য হয়ে যায়। তো ওখান থেকে যিনি সরে যাবেন সেই শক্তি ওনার ছিল না, মানে মুহূর্তের মধ্যে এই ঘটনাটি ঘটে গেছে। উনি শুধু তাকিয়ে দেখলেন, ঘোড়াতে তার শরীরের উপর দিয়ে চলে গেল, তার স্ত্রীর শরীরের উপর দিয়ে চলে গেল। ঘোড়ার খুরের আঘাত কিন্তু কারো লাগে নাই, মনে হচ্ছে একটা বাতাস চলে গেল এরকম আর কি, কিন্তু উনি দেখতে পাচ্ছেন। যখনই ঘোড়াগুলো পার হয়ে গেল, সবগুলো ঘোড়া অদৃশ্য হয়ে গেল, সাথে সাথে ওনার স্ত্রী ঘুমের ভিতরে ছটফট করতে থাকেন। ছটফট করতে করতেই একটা চিৎকার দিয়ে সাথে সাথে ওখানেই মারা যান। আর উনি যখনই দৃশ্যটা দেখেছেন সাথে সাথে উনি শরীর বন্ধ করে নেন, মানে ওনার স্ত্রীর মৃত্যু দেখার সাথে সাথে। আসলে এমনভাবে ঘটনাটা ঘটেছে আচমকা, উনি যে শরীর বন্ধ করবেন না কি করবেন আসলে এই বিষয়টাও বুঝতে পারেন নাই। আর উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। ঘরের ভেতরে অন্য যারা লোকজন ছিল তারা বাইরে বের হয়ে আসে, এসে দেখে এই অবস্থা।
নিজের চোখের সামনে ওনার স্ত্রীর এরকম ভয়ানক মৃত্যু দেখে উনি একদম বাকরুদ্ধ হয়ে যান। সকালবেলা আত্মীয় স্বজনরা আসেন, তার শ্বশুরবাড়ির লোকজন আসেন, সকলের উপস্থিতিতেই দাফন কাফন সম্পন্ন করা হয়। ওই কবিরাজের জ্বর আসে। 1 সপ্তাহের মধ্যে তিনিও আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান। মৃত্যুর আগে উনি ওই রাতের ভয়াবহ ঘটনা সবাইকে ওই জ্বর অবস্থাতেই বর্ণনা করেছিলেন। আর উনি এটাও বলেছিলেন যে পরবর্তীতে উনি বুঝতে পেরেছেন কেন এটা হয়েছে। ওনার ধারণা ছিল যে ওই সময় শরীর বন্ধ করে নেন নাই, এই কারণে হয়েছে। তবে এছাড়াও উনি আরো বেশ কয়েকটি বিষয় বলেন যে উনি তো ওনার কবিরাজি জীবনে অনেকে জিনভূত ছাড়িয়েছেন, তো এই কারণে তো তার অনেক এই জিন শত্রু রয়েছে। হতে পারে সুযোগ বুঝে তারা আক্রমণ করেছে, অথবা উনি যেই বাড়িতে বন্ধ দেওয়ার জন্য গিয়েছিলেন সেখানে থাকা দুষ্টু জিনেরাও এভাবে এসে আক্রমণ করে তাদেরকে শেষ করে দিতে পারে। তবে উনি একদম নির্দিষ্ট করে বলতে পারেন নাই যে আসলে কি হয়েছে। তবে ওনার ধারণা যে ওই শরীর বন্ধ না করার কারণে উনি ওখানে গিয়ে রুকিয়া করেছিলেন, তার কারণে এটা হয়েছে। এটা ওনার মানে সবচেয়ে বেশি ধারণা আর কি। তো এই ঘটনা কিন্তু ওখানকার অনেক লোক ওনার মুখে শুনেছিলেন। তো এভাবেই কিন্তু এই দুইজনকে জিনেরা হত্যা করে। মূলত তার স্ত্রী তো সাথে সাথেই মারা যান, আর উনি মারা যান 7 দিনের মধ্যে। চলো এবার আমরা চলে যাই আমাদের তাহমিদ ভাইয়ের পাঠানো ঘটনার দ্বিতীয় অংশে। এই ঘটনাটিও আলামিনের কাছ থেকে উনি সংগ্রহ করেছেন, যিনি তাহমিদ ভাইয়ের চাচাতো ভাই। আর ঘটনাটি এই আলামিনের দাদার সাথে ঘটেছিল। আর দাদার সাথে ঘটেছিল বিস্তারিত ঘটনাটা আলামিন ওরা আব্বুর কাছ থেকে শুনেছিলেন। তো আলামিনের দাদার নাম ছিল আব্দুল খালেক শেখ। ঘটনাটির সময়কাল 1971, মানে মুক্তিযুদ্ধের বছর। ওই সময় কিন্তু যুদ্ধ তখনও চলছিল। তো একদিন আব্দুল খালেক দাদার কাছে খবর আসে যে তার নিজ গ্রামেরই একজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। আর যিনি শহীদ হয়েছেন তিনি এই আব্দুল খালেক দাদার ভাই হন, মানে একদম আপন ভাই না, চাচাতো ভাই বা এরকম কিছু একটা হবে আর কি। তো ওনার ডেড বডিটা অনেক কষ্টে বাড়িতে নিয়ে আসা সম্ভব হয়েছে। তো তার দাফন কাফন হবে। তো এই যে আব্দুল খালেক দাদা উনি থাকতেন বাগেরহাট সদরে। তো ওখান থেকে তো উনি আসবেন। তো যাই হোক, এই আব্দুল খালেক দাদা, সরি একটা জিনিস ভুল হয়ে গেল যে যিনি মারা গিয়েছেন উনি বাগেরহাট সদরের ওই দিকটাতে থাকতেন আর কি, কিন্তু আব্দুল খালেক দাদা উনি তো গ্রামের দিকে থাকতেন। তো খবর পেয়ে আব্দুল খালেক দাদা শহরের দিকে রওনা দেন বিকেলবেলা। আর শহরে ওনার মেয়েও থাকতো, ওনার মেয়ের বিয়ে হয়েছিল শহরে। তো ওই সময় তো এরকম একটা আধুনিক সিস্টেম ছিল না, তারপর আবার যুদ্ধ চলছিল, পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ, ভয়ঙ্কর বিপদ আপদ হতে পারে। আর চলাচলের পথও খুব সংকীর্ণ, ইজিলি যাওয়া যায় না, ঘুরে ঘুরে যেতে হবে। তো আব্দুল খালেক দাদা তো রওনা করেছিলেন গ্রাম থেকে। অনেক কষ্টে উনি সেই মৃত বাড়িতে পৌঁছেও যান। যার পর দাফন কাফনে অংশ নেন, জানাজা শেষ করে আবার রওনা হন সাইনবোর্ড নামক একটা জায়গার উদ্দেশ্যে, যেটা বাগেরহাট সদরের কোন একটা জায়গা। তো সাইনবোর্ডে তার বড় মেয়ের বাসা ছিল। যদিও মৃত বাড়ির লোকজন রাত হয়ে যাওয়ার কারণে তাকে ওই রাতটা থেকে যেতে বলেছিলেন, কারণ হচ্ছে যুদ্ধ তো চলছে, কখন কোন বিপদ আপদ হয় বলা যায় না। তো উনি চিন্তা করেছেন তার মেয়ের বাড়ি তো এখান থেকে খুব বেশি দূরে না, তো উনি তার মেয়ের বাড়িতেই যাবেন। আর মৃত বাড়িতে তো আসলে আত্মীয় স্বজনরা বেশ কয়েকজন এসেছেন, আর বাড়িটাও ছোট ছিল, কোথায় থাকবেন কি করবেন এটা নিয়েও তো একটু ঝামেলা তো হয়, সবাই একটা বিব্রতকর পরিবেশ পরিস্থিতিতে পড়েন। এই জন্যই মূলত উনি চলে আসছিলেন, যেহেতু তার অপশন ছিল যাওয়ার, এই জন্য। তো উনি চিন্তা করেছেন তার মেয়ের বাড়িতে রাতে থাকবেন, সকালবেলা উনি বাড়ির দিকে রওনা দিবেন। আর পথঘাটে এই পাকিস্তানি আর্মির ভয় ছাড়া অন্য কোনো ভয়, ওই জিন ভূতের ভয়, এগুলা তো আসলে উনি মানে পাত্তাই দেননি। আর আগেকার দিনের মানুষরা কিন্তু অনেক সাহসী ছিলেন, রাতের বেলা চলাচল করতেন, বিশেষ করে গ্রামের মানুষরা। তো উনি ওই রাত্রি রওনা করেন তার গন্তব্য সাইনবোর্ড নামক জায়গা, যেখানে তার মেয়ের বাড়ি। তো বলে রাখা ভালো, ওই রাতটা ছিল পূর্ণিমার রাত। চাঁদের আলোয় সবকিছু অনেকটাই স্পষ্ট দেখা যাচ্ছিল। উনি সেই আলোতেই পথ চলতে লাগলেন। তো কিছু দূর আসার পর রাস্তার দুই পাশে একটা জোড়া শ্মশান পড়ে। আর ওই শ্মশানটা ছিল অনেক বড়, দুইটা শ্মশানের মাঝখান দিয়েই রাস্তা চলে গিয়েছে। শোনা যায় যে ওই সময় ওই জায়গায় নাকি অনেকেই অনেক কিছু দেখে ভয় পেয়েছেন। অনেক বড় শ্মশান, কয়েক কিলোমিটার জায়গা জুড়ে, আর নির্দিষ্ট জায়গায় না, ভিন্ন ভিন্ন জায়গায় মানুষ পোড়ায় আর কি ডেড বডিগুলো, এই জন্য বিস্তীর্ণ জায়গা নিয়ে এরকমটা হয়েছে আর কি। আর ওই দুই শ্মশানের পুরো জায়গাটা জুড়ে বিভিন্ন জায়গায় বাঁশঝাড় ছিল আর কি। মনে হচ্ছে যে এটা একটা ভূতের স্বর্গরাজ্য, মানে ওই সময়ের পরিবেশ পরিস্থিতি এমন ছিল আর কি। ওই সময়টাতে দিনের বেলাতেও ওই শ্মশানের পাশ দিয়ে মানুষ যেতে নাকি ভয় পেত।
আব্দুল খালেক দাদা তো রাতেই যাচ্ছিলেন, তাও আবার মৃত বাড়ি থেকে ফিরেছেন। তো উনি রাতের আধারে চাঁদের মিটিমিটি আলোয় হাঁটতে হাঁটতে জোড়া শ্মশানের মাঝের রাস্তায় পৌঁছেও যান। প্রথম দিকে উনি অবশ্য কিছুই দেখতে পাননি। তিনি সরাসরি শ্মশানের ভেতর তাকানোর মতো সাহসও করছিলেন না, তবে উনি আরে আরে তাকাচ্ছিলেন। অনেক সময় আমরা মাথা সোজা রেখে চোখটা একটু সাইডে করে যেভাবে তাকাই না, দেখার চেষ্টা করি না, ওই রকম। তো বেশ খানিকক্ষণ হেঁটেছেন, তখনও অস্বাভাবিক কোনো কিছু আসলে উনি ফিল করেন নাই। হঠাৎ করে খচ 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 এরকম আওয়াজ ওনার কানে আসে। তো উনি কিন্তু ঘাড় ঘুরিয়ে ডানে বায়ে পেছনে কোনো দিকে তাকান নাই। উনি চিন্তা করলেন আওয়াজটা কোথা থেকে আসে। তখন ওনার কাছে মনে হলো ওনার হাতের বাম পাশ থেকে যে ঝোপের অংশ রয়েছে বা পাশের মতো জায়গা, ওখান থেকে আসছে। তো উনি আর চোখে একটু দেখার চেষ্টা করেছেন। তো আর চোখে উনি যখন দেখার চেষ্টা করেন, তখন উনি দেখেন যে কোন একটা অবয়ব 30-40 হাত লম্বা হবে আনুমানিক, শ্মশানের ভেতরে ঝোপঝাড়ের ভেতর দিয়ে ঠিক তার বরাবর হেঁটে চলছে। তো উনি আড়াআড়ি তো ভালো করে আসলে তাকান নাই, তো আড়াআড়ি ভাবে দেখেছেন। তো উনি ঘাড় ঘুরিয়ে তাকালে তো মুখোমুখি হয়ে যেতে পারে, এই জন্য এমন ভাব নিচ্ছেন যে উনি দেখেনি নাই। হঠাৎ করে ওনার হাতের ডান পাশে আবার একই রকম ভাবে খচ 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 শব্দ এরকম হচ্ছে। উনি এবার মাথা সোজা রেখে আর চোখে তাকানোর চেষ্টা করেন। দেখেন একই দৃশ্য, ও পাশে যে ঝোপঝাড় রয়েছে ওটার ভিতর দিয়ে ঠিক একই উচ্চতার একটা অবয়ব হেঁটে চলছে। উনি চিন্তা করলেন যে বাম পাশের অবয়বটা কি ডান পাশে আসলো নাকি। তো উনি আর চোখে একবার বামে তাকান, ডানে তাকান। এবার নিশ্চিত হলেন না, একটা অবয়ব না, এখানে দুটো অবয়ব। রাস্তার দুপাশেই তো শ্মশান, আর ওনার ডানে বায়ে দুপাশেই এই একই আকৃতির দুটো অবয়ব ওনার বরাবর হেঁটে যাচ্ছে। তো উনি প্রচন্ড ভয় পেয়েছেন। উনি এবার একটু মাথাটা ঘুরিয়েছেন, সামান্য একটু, একবারে আর চোখে তো খুব ভালো দেখা যায় না। এবার যেটা দেখতে পেলেন তা দেখে তো ওনার পিলে চমকে গেল। উনি দেখতে পেলেন এই যে অবয়ব দুটা, এই দুটার কোনোটারই মাথা নাই বলে মনে হচ্ছে, আর বুকের উপর দুটো চোখ জ্বলজ্বল করছে, লাল দুটো চোখ। আর মনে হচ্ছে ওই চোখের ভেতর থেকে আগুন বের হচ্ছে, এক ধরনের আলোক রশ্মি বের হচ্ছে ওই চোখের ভেতর থেকে, এমনটা মনে হচ্ছে ওই আলোতে ওরা পথ চলছে। তো তিনি দুপাশে এমন একটা জিনিস দুইবার আর চোখে সামান্য মাথা ঘুরিয়ে যখন দেখেছেন, উনি চিন্তা করেছেন যে এখন আমি যদি দৌড় দিই তাহলে এই দুইটা জিনিস বুঝে যাবে যে আমি ওদেরকে দেখেছি। হতে পারে যে এখানে ঘাড় মটকে দেবে, আবার আমি যদি বুঝতে দেই যে আমি ওদেরকে দেখেছি, হতে পারে যে ওরা আমাকে খেয়াল না করে ওরা ওদের মতো হেঁটে যাচ্ছে, আর ওদেরকে দেখার কারণে ওরা আমার উপর রাগান্বিত হতে পারে, যে কোনো বিষয়ই হতে পারে আর কি। এই জন্য এই আব্দুল খালেক দাদা মনে মনে যা দোয়া দুরুদ জানতেন পড়ছিলেন, শরীরে ফু দিচ্ছিলেন, আর উনি ওনার গতিতে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলেন। তবে ওনার কাছে মনে হচ্ছিল এই বুঝি ডান পাশ থেকে বাম পাশ থেকে এই অবয়ব দুটি এসে ওনার ঘাটটা মটকে দেয়। এমন একটা ভয়ের সিচুয়েশন ছিল, এটা আসলে মানুষকে বোঝানো খুবই মুশকিল। যে এই পরিবেশ পরিস্থিতিতে পড়েছে সেই জানে যে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মৃত্যু ভয়। আর উনি প্রত্যেকটা কদম ফেলছেন, মানে পদক্ষেপ নিচ্ছেন, সামনের দিকে আগাচ্ছেন, মনে হচ্ছে তার পরের পদক্ষেপটা আর তার পরের স্টেপটা আর উনি দিতে পারবেন না, তার আগেই এই ভয়ঙ্কর পিশাচ দুটি ওনার ঘাড় মটকে দেবে। তারপরেও আল্লাহর নাম নিয়ে উনি ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছিলেন। তো শ্মশানটা তো অনেক লম্বা, কয়েক কিলোমিটার জুড়ে ওই সময় ছিল আর কি। তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এইবারের মতো তুমি আমাকে বাঁচাই দাও আল্লাহ। তো এরকম বলছেন, আবার যা দোয়া কালাম জানতেন সেটা করতেন, পড়া শেষ করে আবার আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এবার মতো বাঁচাই দাও। এইভাবে উনি শ্মশানের রাস্তাটা যখনই শেষ করেছেন, তখন উনি দেখেন যে মানে ওই যে অবয়ব দুটো আসছিল এই দুটার নাই। এত দীর্ঘ একটা পথ, এমন দুটো ভয়ঙ্কর মুন্ডহীন অবয়বের সাথে হাঁটতে হাঁটতে ওনার আসলে শরীরে আর শক্তি ছিল না। তারপরেও উনি আল্লাহর নাম দিয়ে প্রচন্ড জোরে দিয়েছেন একদম, আর আলহামদুলিল্লাহ বলেছেন, আল্লাহ এই পর্যন্ত তো বেঁচে গেছি। তো ওইখান থেকে দৌড় দিয়ে উনি অবশ্য ওনার মেয়ের বাড়ির সামনে এসে পড়েছেন, কারণ ওনার মেয়ের বাড়িটা ওখান থেকে খুব বেশি দূরে ছিল না। ওখানে এসে ডাকাডাকি করেছেন। তো বাড়ির সকলে বের হয়ে আসেন, দেখেন যে উনি আসছেন, হাঁপাচ্ছেন। এই অবস্থা দেখে তো তার মেয়ের পরিবারের লোকজন আব্দুল খালেক দাদাকে ধরে বাড়ির ভিতরে নিয়ে যায়, মানে মেয়ের শ্বশুর বাড়ি আর কি, ওইটা আর কি, ওখানে বিয়ে হয়েছে আর কি। তো তখনকার কিছু কালচার ছিল, যেমন লোহা গরম করে পানি খাওয়ানো, গোয়াল ঘরের চারদিকে কয়েকবার ঘুরিয়ে আনা, এরকম কিছু কালচার ছিল আর কি। ঠিক কতবার গোয়াল ঘরের চারদিকে ঘুরিয়ে আনা হয়েছে তা আসলে জানা যায়নি। তো কি হয়েছে ওনাকে সব ঘটনা যখন জানতে চাওয়া হয়, উনি সব ঘটনা খুলে বলেন।
তো আলহামদুলিল্লাহ এরপরে আব্দুল খালেক দাদার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনার পরে আরও প্রায় 30 বছর উনি জীবিত ছিলেন। তো আব্দুল খালেক দাদা এখন আর নাই, উনি পৃথিবী থেকে চলে গেছেন। আর যে শ্মশানটা বাগেরহাট থেকে সাইনবোর্ড আসতে পথে বাঁধত, এটা এখন কি অবস্থা, এটা আসলে ওইখানে যারা আমাদের লিসেনাররা রয়েছেন তারা বলতে পারবেন যে ওখানকার এখন বর্তমান কি অবস্থা আর কি। তো চলুন এবার তাহমিদ ভাইয়ের পাঠানো ঘটনা তৃতীয় অংশে চলে যাই। এই ঘটনাটিও বেশ আগের, 70 থেকে 80 বছর আগের ঘটনা। তো এই ঘটনাটা এই যে আব্দুল খালেক দাদা যার ঘটনা আমরা এতক্ষণ ধরে বললাম আর কি, এই আব্দুল খালেক দাদার বাবার সাথে ঘটেছিল। তো এই আব্দুল খালেক দাদার বাবার নাম ছিল আশরাফ আলী। আর যেহেতু অনেকদিন আগের ঘটনা, শুধু বলা যায় 70 থেকে 80 বছর আগের, এক্সাক্ট সালটা বলা যায় না। আর নাম ঠিকানা জানাটাও বেশ কষ্টকর ব্যাপার, যে এই ঘটনার সাথে সম্পর্কযুক্ত অন্যান্য ব্যক্তিদের নাম। তো অনেক চেষ্টা করেছেন, শুধু দুজনের নাম জানতে পেরেছিলেন তাহমিদ ভাই। তো চলুন ঘটনাটা শুরু করি। তো আগেকার সময় চলাচলের অন্যতম কিন্তু মাধ্যম ছিল নৌকা, বিশেষ করে জলপথে যদি আমরা চলতে চাইতাম। বা ওই সময় তো আসলে এরকম চাকার যানবাহন বলতে যেটা বুঝি ইঞ্জিন চালিত যানবাহন, সেগুলো তো এরকম ছিল না। মানুষ পায়ে হেঁটেই পথ চলতো, আর নৌপথে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করতো। এই জন্য কিন্তু এই নৌকাটা অন্যতম জনপ্রিয় একটা মাধ্যম ছিল। তো এখন এই আশরাফ আলীর ঘটনাটা বলবো, আব্দুল খালেক দাদার পিতা। তো এই যে আশরাফ আলী, তিনি একদিন নৌকায় করে দুপুরের দিকে বাগেরহাট সদরে রওনা করেন। তো গ্রাম থেকে খাল বেয়ে নদী, তারপর নদী বেয়ে সরাসরি বাগেরহাট শহরে যাওয়া যেত। তখনকার সময় তো এরকম রাস্তা এরকম এত কিছু ছিল না, নৌকা বেয়ে যাওয়াটাই ওই সময় সহজ ছিল আর কি। তো এই আশরাফ আলী যথারীতি বাগেরহাট রওনা করেন নৌকা নিয়ে। তো যেতে যেতে ঠিকঠাকভাবে পৌঁছেও যান। তারপর ওনার কাজবাজ শেষ করে আবারও নৌকা নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা করেন। ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছিল রওনা করতে করতে। আর বাগেরহাট সদর থেকে বাড়ি পৌঁছাতে কমপক্ষে ঘন্টা 2-1 তো লেগেই যেত। আর রাত 10টা 11টা, মানে কিন্তু ওই সময় প্রেক্ষাপট অনেক রাত, তো এরকম রাত হয়ে গিয়েছিল। গ্রামের সবকিছু নীরব, নিস্তব্ধতা চারদিকে বিরাজ করছে। তো এই আশরাফ আলী উনি রওনা করে বাড়ির কাছাকাছি পৌঁছেও যান। এ পর্যন্ত কিন্তু কোনো সমস্যা ছিল না, কিন্তু বাড়ির কাছাকাছি এসে ঘটে এক অন্য ঘটনা। তো ওখানে কিছু মুসলিম বাড়ি, তারপরে কিছু হিন্দু বাড়ি পাশাপাশি ছিল আর কি। সবার মধ্যে খুব ভালো সম্পর্কও ছিল, বা এখনো আছে। তো ওই সময় ওই হিন্দু পরিবারের একজন ভদ্রলোক মারা যায়, তার নাম ছিল ঘেনু। আর এই ঘেনুর ছেলের নাম ছিল, ঘেনুর ছেলের ছেলে আর কি, ছেলের নাম না, ছেলের নাম ছিল গোবিন্দ। গোবিন্দ এখনো জীবিত আছে, তার ছেলে মেয়ে আছে। তো মানে গোবিন্দ দাদা ছিলেন হচ্ছে ঘেনু আর কি। তো এই ঘেনু নামের লোকটি দিনের বেলাতেই মারা গিয়েছেন স্বাভাবিকভাবেই। তো হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী তাকে দাহ করা হয়। আর যখন দাহ করা হয় তখনও কিন্তু এই আমাদের আশরাফ আলী দাদা যিনি, উনি কিন্তু তখনও রওনা করেন নাই বাগেরহাটের উদ্দেশ্যে। উনি শুনেছিলেন যে ঘেনু মারা গেছেন আর কি। তো তাকে দাহ করার পরে ওই বাগেরহাট রওনা করেছিলেন আর কি। উনি দেখেন নাই, শুনেছিলেন মারা গেছে, দাহ করা হচ্ছে, এই আর কি। তো আশরাফ আলী যখন উনি বাড়ির কাছাকাছি পৌঁছে যান, তো উনি তো খাল ধরে নৌকা বেয়ে আসছিলেন। তো ওই বাড়ির কাছাকাছি কিন্তু একটা ছোট শ্মশান ছিল আর কি, যেখানে ওই ঘেনুকে পোড়ানো হয়েছিল। তো এই আশরাফ আলী দাদা উনি কিন্তু বেশ সাহসী ছিলেন। আর এই ঘেনুর সাথে হয়তো বা তার কোনো একটা পূর্ব শত্রুতা ছিল, বা ঘেনুর প্রতি তার খুব রাগ ছিল, হতে পারে এরকম কিছু একটা। তো উনি কি করেছেন, উনি সোজা বাড়ি না গিয়ে ওই শ্মশানের দিকে গিয়েছেন। মানুষ তো রাতের বেলা শ্মশানটা এড়িয়ে চলে, কিন্তু উনি ওই শ্মশানের দিকে এগিয়ে গিয়েছেন। তো শ্মশানের দিকে এগিয়ে যাওয়ার পর উনি করেছেন একটা খুব মানে আপত্তিকর কাজ। এই যে লাশ দাহ করার পর লাশের শরীরের কিছু অংশ কিন্তু সহজে পড়ে না, এটা রয়ে যায়। ওটা পোড়ানোর জন্য অনেক সময় লাগে, অনেক খড়ি লাগে। মানুষের শরীরের একটি বিশেষ অঙ্গ, এটা যে নাভির কাছের যেই নাড়ি যেগুলো রয়েছে, এগুলো কিন্তু সহজে পুড়তে চায় না। তো তখন কি করে, ওগুলো মাটিতে পুঁতে ফেলে অথবা কোন একটা বিশেষ জায়গায় রেখে দেওয়া হয়। তো এই আশরাফ আলী দাদা কি করেছেন, ওই শ্মশানের কাছে গিয়ে দেখেছেন যে একটা কলসের মতো আছে, মাটির কলস। উনি বুঝতে পেরেছেন যে ঘেনুকে দাহ করার পর এই মাটির কলস বা ঠিলার মধ্যে এই ঘেনুর নাভিসহ আর কিছু কিছু জিনিস রেখে দেওয়া হয়েছে। তো উনি কি করেছেন, ওই কলসে বেশ কয়েকবার লাথি মেরেছেন আর বলেছেন, ঘেনু, ওরে ঘেনু রে, ঘেনু ঘেনু, এরকম করে এসে হাসাহাসি করছে। আর এরপরে উনি কি করেছেন, ওই ছিলা মানে মাটির কলসে আরো জোরে মেরেছেন লাথি, ওই মাটির কলসটা গড়িয়ে পড়ে গেছে ওই পাশের খালে।
এরপর উনি আবার বাড়িতে চলে আসেন, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছেন। তো রাত তখন আনুমানিক 2টা-3টা বাজে। হঠাৎ করে একটা গম্ভীর কণ্ঠ এই আশরাফ আলী দাদার বাড়ির সামনে এসে হুঙ্কার দিতে থাকে, বলতে থাকে, আশরাফ আলী রে, আজকের মতো বেঁচে গেলি। আমি ছিলাম না বলে তুই কাজটা করতে পারছিস, আমি যদি থাকতাম না তাহলে তোর ঘাটটা মটকে শ্মশানের মাটির ভিতরে পুঁতে রাখতাম। এমন বিকট আওয়াজ 3 থেকে 4 বার করেছে। তারপর একদম নিস্তব্ধ হয়ে যায়। আশরাফ আলী যে উনি শুধু একাই শোয়া অবস্থাতেই এই আওয়াজ শুনেছিলেন তা না, ওই পরিবারের যত লোক ছিল সবারই ঘুম ভেঙে গিয়েছিল এই ভয়ঙ্কর আওয়াজে। পরের দিন সকালবেলা আশরাফ আলীকে এক হুজুরের কাছে নিয়ে ঝাড়ফুঁক করা হয়। এরপরে সুস্থ হয়ে গিয়েছিলেন, তবে হুজুর তাকে খুব করে বকাঝকা করেছিলেন এই কারণে যে, আশরাফ তুমি এই কাজটা কিভাবে করতে পারলা? ঘেনুর সাথে তোমার কোনো মনোমালিন্য থাকতেই পারে, কিন্তু একটা মানুষ মারা যাওয়ার পর তার ডেড বডির উপরে বা তার শরীরের কোনো অঙ্গের উপর তো তুমি সেটা দেখাতে পারো না। আর এক ধর্মের রীতিনীতি অনুযায়ী তাকে এভাবে করা হয়েছে, সেখানে গিয়ে তুমি সেটা অপমান করা মানে হচ্ছে তুমি তোমার নিজের ধর্মকে ছোট করছো। আর এই কাজটা তুমি কিভাবে করলা? এটা তুমি কোনো মানুষের কাজ হতে পারে? এইভাবে উনি অনেক বকাঝকা করেছিলেন। বকাঝকা বলতে কি, এটা আসলে উপদেশমূলক রাগারাগি, এটাকে বকাঝকা বলা যায় না বা গালিগালাজ বলা যায় না। এটা মূলত আমরা অনেক সময় উপদেশ দিয়ে রাগ করে বলি না, ওই রকম। এরপরে আসলে এই আশরাফ আলী দাদা উনি ওনার ভুল বুঝতে পেরেছিলেন এবং খুবই অনুতপ্ত হয়েছিলেন এই ঘটনার জন্য। তো এরপরে উনি কখনোই এই ধরনের অ্যাক্টিভিটিস করেননি। তবে এই ঘটনা ঘটার পর ওনার সাথে পরবর্তীতে অন্য কোনো ভয়ের ঘটনা ঘটেনি। উনি স্বাভাবিকভাবেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। তবে উনি মারা গিয়েছেন এখন থেকে আরো প্রায় 50 বছর আগে। তো এটি ছিল ঘটনা। তো এই 3টি ঘটনাই তাহমিদ ভাই ওনার চাচাতো ভাই আলামিনের কাছ থেকে সংগ্রহ করেছেন। তো আমার কাছে কিন্তু 3টি ঘটনাই ভালো লেগেছে। আমি জানি না লিসেনারদের কাছে কেমন লেগেছে। আমি আশা করব 3টি ঘটনায় লিসেনারদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাআল্লাহ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে, এবং এই মুহূর্তে কোনো কথা না বলে আমরা চলে যাব বাবু ভাইয়ের কাছে ঘটনায়। ওকে রাসেল ভাই, আমি শুরু করার আগে থ্যাংক ইউ দিতে চাই আমাদের লতিফুল ইসলাম শিবলি ভাই। জি, উনি কবি, লেখক, আর কি বলবো ওনাকে এনাই। শিবলি ভাই শুনছেন? ও থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং শিবলি ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস, এবং আশা করছি আপনি এনজয় করছেন। চলে যাই ঘটনায়। বাবু ভাই, আপনার আশা করছি যে বাবু ভাই এখন আর যে ঘটনাটা বলবেন সেটা আপনাদের প্রথম ঘটনার মতো অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি তার ঘটনা। রাসেল ভাই, আমি যে কাহিনীটা এখন বলবো এটা মেজবা ভাইয়ের কাহিনী। উনি একজন পেশা একজন চিকিৎসক। উনি দীর্ঘদিন আমেরিকায় ছিলেন, হ্যাঁ, তারপর এখন বাংলাদেশে প্র্যাকটিস করছেন। সঙ্গত কারণে ওনার হসপিটালের নাম বললাম না আমি, কোথায় আছেন উনি, এবং উনি একজন মানে প্রফেসর আর কি। যাই হোক, আমি কাহিনীটা বলি। এটা হচ্ছে ওনার ইয়াং এজের কাহিনী, যখন উনি এমনি জাস্ট মেডিকেল ডাক্তার হয়ে মানে জয়েন করেছিলেন আর কি তখনকার সময়। ওনার সাথে ওনার ওয়াইফ যে ভাবি, উনিও ছিলেন আপনার একই পেশায় ছিলেন, এবং উনি তখন ডাক্তারি পাশ করে উনি তখন চলে যান সরকারি একটা মানে সরকারি এসে জয়েন করেন আর কি মেডিকেল টিমে। এবং ওনার পোস্টিং ছিল তখন কক্সবাজারের আশেপাশে কোনো একটা জায়গায়, এবং মেজবা ভাই ছিলেন তখন ঢাকায়। এবং উনি থাকতেন ভাবির সাথে, প্রায় ডিটাচ থাকতে হতো এই কারণে, পেশার কারণে। তো একদিন যেটা হলো যে উনি তখন সময় হচ্ছে আপনার একটা নিম্নচাপ হয়েছে আর কি সাগরে। এই নিম্নচাপের সময় ভাবির কাছ থেকে উনি মেসেজ পান যে ওখানে আছেন, এবং ঝড়টা সম্ভবত এটা নিম্নচাপটা মেবি একটা হ্যারিকেন আসতে পারে, এবং মোস্ট প্রবাবলি ওই অঞ্চলে আঘাত করতে পারে মেবি। তো এরকম একটা কাহিনী শুনে নিম্নচাপ তো অনেক ভয়ঙ্কর হয়। তো ওনারা যেহেতু নিউলি ম্যারিড ছিলেন এবং ওনাদের দুজনের বেশ মানে একটা লং টাইম ফ্রেন্ডশিপ ছিল, তারপর বিয়ে করেন। ওরা খুব অ্যাটাচড একজন আরেকজনের প্রতি। তো ওই সময়টা মোবাইলের যুগ না, সুতরাং তাদের মধ্যে কমিউনিকেশনটা খুব বেশি স্ট্রং হয়নি আর কি। তো উনি শুনতে পেয়ে উনি খুব টেন্সড ছিল আর কি। এই মানে কি ঝড় বৃষ্টি হচ্ছে, সমুদ্র উপকূলবর্তী এলাকায় কোথাও আছে, এবং খুব টেন্সড অবস্থায় ছিল। তো ওনার মন সবসময় ভাবির কাছেই পড়ে থাকতো। তো এরকম একটা সময় কি হয় যে ঝড় বৃষ্টি বেশ বাড়ে আর কি, বাড়ে। তো ওনার ইচ্ছা হয় যে উনি
চলে যাবেন ভাবির কাছে। তো যেরকমভাবে চিন্তা করেছেন উনি ওই গাড়ি নিয়ে রওনা দেন আর কি। তো ঢাকা থেকে চিটাগং পর্যন্ত যান ড্রাইভ করে, খুব নর্মালি। হালকা বৃষ্টি ছিল তখন, এই অবস্থায় উনি চলে যান ঢাকা থেকে চিটাগং। এবং নিম্নচাপ হলে যেটা হয় রাসেল ভাই, দেখবেন যে বৃষ্টিটা কিন্তু মানে একসাথে আসে না, ঝিরঝির ঝিরঝির করে পড়তে থাকে। তো এরকম অবস্থা হয় যখন চিটাগং থেকে উনি যায়, তখন অলরেডি ধরেন উনি রওনা দিয়েছিলেন দিনের বেলায় আর কি, দুপুরের দিকে বা সামথিং। তো যখন কক্সবাজারের দিকে যাওয়া শুরু করেন তখন অলরেডি রাত হয়ে গেছে, অন্ধকার। তো উনি ড্রাইভ করে যাচ্ছেন, তো বলছে যে বৃষ্টির তোড়টাও একটু বেশি বেড়ে গেছে তখন, লাইক গাস্টি উইন্ডের সাথে আসতেছে পানিগুলো। তো এরকম একটা অবস্থা, আবার থেমে যায়, আবার চলতেছে। তো বলতেছে যে একটা সময় বেশ গভীর রাত হয়ে গেছে রাস্তার মধ্যে। তো যাচ্ছে তো যে জায়গাটা উনি গেছে রাস্তায়, সেই জায়গাটা বলে আশেপাশে কোনো দোকানপাট কিছু নাই, দুই পাশে মনে হচ্ছে যে লাইক খোলা মাঠের মতো, কিন্তু গাছগাছালি আছে, একটু জঙ্গল টাইপের। তো এরকম একটা জায়গায় ওনার গাড়িটা হঠাৎ করে কাশি দেয়, মানে লাইক ইঞ্জিনটা কেসে 2-3 বার ঝাঁকি দিয়ে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। তো উনি ইগনিশন দেয়, গাড়ি আবার স্টার্ট হয়, আবার যায়, আবার একটু পর কাশি দিয়ে বন্ধ হয়ে যায়, এক্সকিউজ মি। এবং একবার এরকম গাড়ি বন্ধ হয়, আর উনি বারবার ইগনিশন দিচ্ছেন, গাড়ি আর স্টার্ট হয় না। এবং বারবার ইগনিশন দেওয়ার কারণে দেখা যাচ্ছে ব্যাটারিও হচ্ছে। তো উনি খুব হয়ে যায়। তো উনি গাড়ি স্টপ করে চিন্তা করে যে নামবো কিনা, বৃষ্টি তো হচ্ছে, লাইট টাইট সব নিভিয়ে দিয়েছে গাড়ির ভেতরে। এবং এই কারণে যেটা হচ্ছে যে গাড়ির ভিতরে জাস্ট আপনার ফগি হয়ে যাচ্ছে, গ্লাস ঘেমে যাচ্ছে। তো উনি চিন্তা করে বসে থাকার তো মানে নেই, গাড়িটা আমি এখন আগে সরাতে হবে, কারণ রাতের বেলা যদি হঠাৎ করে বাস ট্রাক কিছু একটা আসে সমস্যা হবে। তো উনি মানে কোনো চিন্তা ভাবনা না করে রাস্তাকে ধর বেরোইতে হবে, গাড়ি ঠেলে অ্যাটলিস্ট রাস্তার পাশে আগে রাখতে হবে। তো উনি নেমে অনেক কষ্টে এক হাতে স্টিয়ারিং ধরে, এক হাতে রাস্তার মানে ধরে ঠেলে গাড়িটাকে জাস্ট পাশে নামায়, রাস্তার সফট শোল্ডারে নামায় দেয়। রাস্তার নামায় উনি ওখানে গাড়ির ভিতরে আবার ঢুকে, দেখে পুরাই ভিজে গেছে এবং চিন্তা করতে থাকে যে এখন কি করবেন, বসে থেকে কিছু হবে, বা সামনে কি কোনো গ্যাস স্টেশন আছে। বাংলাদেশে তো পেট্রোল পাম্প পাওয়া খুব কঠিন, ওই সময় নেভিগেশনও ছিল না, যে ম্যাপ ট্যাপও ছিল না, গুগল কোথায় কি আছে। যাই হোক, উনি এক পর্যায়ে গাড়ি থেকে নেমে গাড়িটাকে লক করে হাঁটা শুরু করে। তো যখন হাঁটতেছে রাসেল ভাই, বেশ খানিকটা মেন রোড রাস্তা ধরেই হাঁটতেছে উনি। হাঁটতে তো অনেক দূর যাওয়ার পরে হঠাৎ করে ওনার মনে হয় যে ঝোপের মধ্যে কি জানি একটা, বেশ মনে হচ্ছে যে ঝোপটাকে আলোড়ন করতেছে। এই পর্যায়ে উনি দেখে যে 2-3টা হাতির মতো বের হয়ে রাস্তায় আসছে। এবং ওইটা দেখে উনি বেশ ভয় পেয়ে করে কি যে হাতিগুলার মানে থেমে যায়, এবং হাতিগুলা ওনার উপস্থিতি বুঝে ফেলে অন্তকারে। এবং মানে ইটস লাইক চার্জ করার মতো না, কিন্তু হাতিগুলো অন্যদিকে আসে। উনি করে কি ওই ঝোপঝাড়ের ভেতর দিয়ে মানে দিক বিদিক শূন্য দৌড় দেয়, প্রচণ্ড ভয় পেয়ে যায়। ও শহরে মানুষ, এগুলোর সাথে নিউ স্টোন, আর হাতি চার্জ করলে অনেক ভয়ঙ্কর ব্যাপার। তো দৌড়াইতে উনি মানে খুব মানে দিক বিদিক শূন্য হয়ে দৌড়ায়। তা একটা জায়গায় উনি পৌঁছায়, ওই জায়গায় যেতে একটা বিশাল একটা গাছের মতো, গাছটা বেশ আপনার ছড়ায় আছে বিশাল, এবং গাছের নিচে উনি পিছনে হাতি টাতি কিছু দেখেন না। তো ওখানে দেখেন যে একটু আলোর মতো আছে, কি ব্যাপার, আলো আগুন, একটু ভয় পায়, আবার চিন্তা করে কেউ আছে নাকি। তো ওইখানে যেয়ে দেখে যে একটা মানুষ বসা, মানুষটা হচ্ছে আগুন একটা জ্বালাইছে গাছের নিচে, বৃষ্টির পানি ওরকম পড়তেছে না ওই জায়গাটায়, একটা মানে হলুদ গেরুয়া টাইপের একটা পরা। এই মানুষটার শীর্ণ শরীর, পুরা হাড় জিরজিরে শরীর, চুলটাকে মানে একটা জটের মতো করে বাঁধা, পিছনে বসে আছে। তো উনি যখন যায় ওনাকে বলে যে কাছে আয়। তো কাছে আয় যখন বলে, উনি দেখে যে এরকম একটা হাড় জিরজিরে মানুষের কণ্ঠস্বর এত হাস্কি, এত মানে মানে এত বেজ গলায় থাকার কথা না, মনে হচ্ছে বুকের ভেতর থেকে বেজ বেরোচ্ছে, এভাবে ওনাকে বলে কাছে আয়। তো উনি একটু থতমতো খেয়ে যায়। তো উনি কাছে যায়, হেঁটে যায় সামনে, যে বলে যে আপনি কি অবস্থা। তো বলে আমার কথা শুনে কাজ নাই, তুই এখানে আসছিস কি জন্য। তো উনি বলতেছে যে আমি তো রাস্তায়, আমার গাড়ি নষ্ট হয়ে গেছে সেই, আর আপনি তুই করে বলতেছেন কেন। তখন বলতেছে যে আমি তুই করে বলতেছি না, এই টাকাটা আমার, এই মানে এই এলাকায় টেরিটরি আমার। হ্যাঁ, তুই যেখানে আসছিস, তুই তো এখানে অনেক রকম সমস্যায় পড়বি, এবং সমস্যাটা আমি তোকে তৈরি করবো, কারণ তোকে এখানে পাঠানো হয়েছে। হ্যাঁ, আমি অনেকদিন এখানে আটকায় আছি, আমাকে এখান থেকে মুক্ত করার জন্য। তো উনি বলে তোমাকে মুক্ত করার জন্য একটু থতমত খায়, এবং আগুনটা আস্তে আস্তে নিভু হচ্ছে তখন, লোকটার সামনে যে একটা আগুনের মতো আছে। এবং এক পর্যায়ে দেখে যে দমকা বাতাসে আগুনটা নিভে যায়। তো নিভে যায়, আগুনের যে ছাই থেকে জাস্ট লোকটার চেহারা বা আবহাওয়া একটু দেখতে পাচ্ছে, সেরকম না। ওনার বেশ ভয় লাগা শুরু করে। আবার এমন একটা অবস্থা দাঁড়ায় যে উনি ওখান থেকে নড়তেও পারতেছে না, লাইক ওনার ফিটগুলা পা মাটির সাথে সিল্ড হয়ে গেছে এরকম। তো ওনাকে বলতে থাকে, এবং ওনার কিন্তু মন থেকে তখনও কোনো মানে দোহাদুরুর টাইপের কিছু আসে নাই, কারণ উনি এই জিনিসগুলো নিয়ে চর্চা কখনো করতেন না। তো উনি বসে আছে, ওই লোকটা বলতেছে যে আমাকে এখানে অনেকদিন ধরে আটকায় রাখা হয়েছে। হ্যাঁ, এই যে গাছ দেখছিস, গাছ থেকে এত কদম দূরে আমার কঙ্কাল আছে, তুই এই কঙ্কাল উঠাবি,
তারপর তো এখান থেকে ছাড়া পাবি, এর আগে পাবি না, আচ্ছা। এরকম একটা বলে। তো উনি থতমত খেয়ে প্রচণ্ড ভয় পায়, ভয় পেয়ে উনি মানে বাকরুদ্ধ হয়ে যায় এবং মনের মধ্যে মানে আপনার তার ভিতরে শিরশির করতে থাকে এবং সে একটু কয়েকবার যখন গ্লেন্স করে মানে চোখ মানে বুঝে খুলে, তখন দেখে যে লোকটাও নাই ওখানে এবং উনি খুব মানে বলার মতো না এরকম একটা ভয় পায়, বাট নড়তেও পারতেছে না। তো এই পর্যায়ে যেটা হয়, রাসেল ভাই উনি হঠাৎ করে ওনার নিজের চিন্তাটা করে যে আমি এখানে আটকে আছি, আমাকে কে বাঁচাবে। তখন উনি সৃষ্টিকর্তাকে স্মরণ করা শুরু করে, হ্যাঁ, মনের অজান্তে, এবং যতটুকু যা পারে উনি মানে লাইক দোয়া পড়ার চিন্তা ভাবনা সেটা ওনার মনের মধ্যে আসে এবং আসার পরে উনি কিছুটা পড়ে যতটুকু পারে এবং মনে হয় যে ওনার হঠাৎ করে কোথা থেকে সাহস ফিরে আসছে এবং উনি ওই জায়গা থেকে ঝেড়ে একটা দৌড় দেয়। এই বৃষ্টি বাদলা মারায় পুরা দৌড়াতে থেকে উনি আবার সেই মেন রাস্তায় এসে পড়ে এবং রাস্তা ধরেও দৌড়াতে থাকে এবং দৌড়ায় এক পর্যায়ে যে উনি সামনে যেয়ে দেখে একটা বন্ধ পেট্রোল পাম্প, যেটা বন্ধ হয়ে আছে, কি লাইট টাইট নেই। ওখানে যে উনি ওই গেটের মধ্যে দুধ দাঁড় কিলাইতে থাকে। তো এর পাশ থেকে দেখা যাচ্ছে মানুষজন কিছু বের হয়, দুইজন কি হয়েছে, কে আপনি, বলছে যে এরকম আমার গাড়ি আটকে আছে, এরকম কাহিনী। তো তারা বলে বসেন, ভিতরে বসতে দেয়। তো বলে যে আমি এরকম এখান থেকে আর আসছি। বলে আরে বাপরা, আপনি তো এখানকার এই যে কাপালিকের ইসে পড়ছিলেন। বলে এই হ্যাঁ, এই কাপালিক অনেক ভয়ঙ্কর একটা কাপালিক ছিল এবং তখনকার সময় এখানকার যিনি ছিলেন মানে একজন হুজুর যিনি এখানে থাকতেন, তিনি তাকে মানে শাস্তি দিয়ে এরকম মানুষ বলি দিত হত্যা করতে জন্য, তাকে করে তাকে মাটিতে কবর দিয়ে দিছিল আর কি তখন, এবং তাকে বলে দিছিল যে এটা মুক্ত হবে না এখান থেকে, মানে এটাকে জানি কেউ না সরায় ওর কবরটা এখান থেকে, মাটিতে থেকে যেটাকে না উঠায়। আচ্ছা, তা আপনি এরকম একটা জায়গায় পড়ছিল, এরকম বলে। তো উনি ওখানে পরবর্তীতে উনি সকাল পর্যন্ত ওখানেই থাকেন এবং দিনের বেলা উনি আস্তে ধীরে ওই গাড়ি নিয়ে আসেন এবং পরবর্তীতে ওনার অনেক জ্বর টর হয়, অসুস্থ, বা ডাক্তার মানুষ পরে সেরে যায় এবং এরপর থেকে উনি এখন একদম পুরোপুরি একজন মানে বিশ্বাসী মানুষ এবং সে মানে ধর্মকর্ম পুরোই পালন করেন উনি এখন। অলরাইট, তো আমরা তিনজনের ঘটনা শুনলাম অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আরও দুজন গেস্ট আছেন এবং আমরা মোটামুটি আজকে যেটা করবো সেটা একটা ছোট্ট অডিও ক্লিপ প্লে করবো এবং তারপরে দুজন গেস্টকে নিয়ে আমরা ঢুকবো। থ্যাংক ইউ ভেরি মাচ তিনজনকেই, আলিফ এবং ফারনান এবং বাবু ভাই, তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। অনেকদিন পরে আপনারা এসছেন, সেটা সবচেয়ে বড় কথা না, সবচেয়ে বড় কথা একসাথে এসছেন এবং একসাথে এরকম একটা চমৎকার এপিসোড আমরা উপহার দিতে পারছি সবাইকে, অ্যান্ড আশা করছি আপনাদের সবারই ভালো লেগেছে। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।